হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? পড়াশোনার চলে আসলাম। হৃদয় ভাইয়া কোথায় আছে? হৃদয় ভাইয়া জানে না, হৃদয় ভাইয়া আন্ডারগ্রাউন্ডে আছে। হৃদয় ভাইয়া কোথায়? তোমাদের মানুষজন কোথায়? বলো, কই মানুষ, কই? সবাই চলে আসো। ভাইয়া ক্লাস নিতে নিতে ক্লান্ত, তাই ভাইয়া নিচে বসে আছে। ওকে, কোথায় সবাই? ক্লান্ত আমি নিচে, একটু পরে তোমাদের সামনে হাজির হব। ওকে সবাই, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে, উল্টাপাল্টা কমেন্ট কম করবা, কাউকে ডিস্টার্ব করবা না, ঠিক আছে? আর ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকবা। ওকে, ছেলেমেয়েরা মেয়েদেরকে খোঁচাবা না। অনেক খোঁচাখুচি করো তোমরা ক্লাসে, তোমরা কেউ খোঁচাবা না। ওকে ওকে, আমি কি শুয়ে শুয়ে ক্লাস নিতে পারবো গাইস? শুয়ে শুয়ে ক্লাস নেওয়া কি সম্ভব? এত শীতে কিভাবে ক্লাস করবে? এত শীতে কিভাবে ক্লাস করবে? এত শীতে হৃদয় ভাইয়া যেভাবে ক্লাস নিবে সেভাবেই ক্লাস করবে? হ্যাঁ গাইস, গাইস, ওকে সো চলে আসছি, চলে আসছি, মি ব্যাক। ব্যাপার, তোমরা আমার শুয়ে শুয়ে ক্লাস নিতে বলতেছো কেন? তোমাদের কি ক্লাস করার নিয়ত নাই? হুম, নিয়ত নাই? ব্যাপার, তোমরা আমার শুয়ে শুয়ে তো ভাই, আপনাকে দেখে আরো শীত লাগতেছে। দেখছো আমার কোনো শীত নাই। কারণ ভাইয়া ঠান্ডা লাগে না, কারণ ভাই আমার সামনে, উপরে, পিছনে সবগুলো এক একটা হিটার, বুঝছো? এই সামনে যেই দুইটা লাইট আছে, এইটা দিয়েই মনে করো আমার এখানে উত্তপ্ত হয়ে গেছে। উপরে আছে তিনটা, দুই কোনায় আছে আরো দুইটা। হ্যাঁ, আর এই বোর্ড মাশাল্লাহ এত বড় একটা বোর্ড, এটা থেকে তো পিছন দিয়ে হিট বের হয়, বুঝছেন? আমার ঠান্ডা লাগবে না, আমার একটা কৃত্রিম হিটার হয়ে গেছে, কৃত্রিম হিটার, বুঝছেন? ওকে, আপনারা আসছেন, খুবই ভালো। আমরা আস্তে আস্তে এবার পড়াশোনা। কই বাকিরা, কই? হুম, আপনাদের বাকিরা কোথায়? তো আমরা স্টার্ট করি, আসো।
তো প্রথমেই আমরা যখন আসি প্রস্বেদন টপিকটা নিয়ে আসি আমরা, হ্যাঁ, প্রস্বেদন কথাটা। আচ্ছা, প্রস্বেদন কি? প্রস্বেদন হচ্ছে ভাই সিম্পল একটা ব্যাপার, যে জলীয় বাষ্প মানে পানি পানি জলীয় বাষ্প আকারে, পানি বাষ্পাকারে নির্গমন হওয়া। পানিটা কি হচ্ছে? বাষ্পাকারে নির্গমন হওয়া, এইটাকে বলা হয় কি? নির্গমন। এইটাকে বলা হয় কি? প্রস্বেদন। কারা করে? কারা করে? কাদের মাধ্যমে হয়? তাহলে সবুজ পাতা ও কাণ্ড, সবুজ পাতা ও কাণ্ডে এই প্রস্বেদনটা হয়। তার মানে উদ্ভিদ তার অতিরিক্ত পানিটাকে ওরা বাষ্প আকারে যে বের করে দিচ্ছে, এইটাকে বলা হয় কি? প্রস্বেদন। এটা কি বলা হয়? প্রস্বেদন। ওকে, এখন এই প্রস্বেদন নিয়ে কিছু কথা আছে। যেমন এই প্রস্বেদনটাকে আমরা যদি বলি যে প্রস্বেদনকে একটা বিশেষ নাম দিছিল একটা বিজ্ঞানী, হ্যাঁ, বিজ্ঞানী কার্টিস কি বলছেন? বিজ্ঞানী কার্টিস সাহেব এই প্রস্বেদনকে, কার্টিস বলেন যে প্রস্বেদন হচ্ছে একটা প্রয়োজনীয় অমঙ্গল। প্রয়োজনীয় কি? অমঙ্গল। ঠিক আছে, প্রয়োজনীয় অমঙ্গল। এটা হচ্ছে বিজ্ঞানী কার্টিস সাহেব বলছেন। তো কেন তিনি বললেন এই জিনিসটা? দেখো, যে আমরা যদি বলি যে কার্টিস সাহেব এটাকে প্রয়োজনীয় অমঙ্গল কেন বলছেন, কারণ এই প্রস্বেদন দরকার, অতিরিক্ত পানিটা বের হয়ে যাচ্ছে, ভালো, প্রয়োজনীয়। অমঙ্গল কেন? কারণ অমঙ্গল কেন বলছে? কারণ অতিরিক্ত প্রস্বেদন হলে, যদি প্রস্বেদনটা অতিরিক্ত হয়, তাহলে ওই উদ্ভিদটা বেঁকে যাবে। উদ্ভিদটা কি হবে? বেঁকে যাবে। তাহলে ওই ঘটনাটাকে বলে উইল্টিং। কি হবে তখন? উইল্টিং হবে। তাহলে অতিরিক্ত প্রস্বেদনের কারণে আমার কি হয়? উইল্টিং হয়। অতিরিক্ত প্রস্বেদনে আমার কি হবে? উইল্টিং হবে। উইল্টিং হবে। তাহলে কার্টিস বলেন, এই কথাটা কে বলছেন? বিজ্ঞানী কার্টিস এই কথাটা বলছেন। আচ্ছা, এখন আসি আমরা এই জায়গায় যদি বলা হয় যে এই প্রস্বেদনের হার মাপার জন্য, প্রস্বেদন হার আমরা মাপি কি? প্রস্বেদন হার মাপার যে ইয়েটা, সেটাকে বলা হয় কি? গ্যানং পটোমিটার। কি বলা হয়? গ্যানং পটোমিটার। গ্যানং পটোমিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রস্বেদন হার মাপি কি দিয়ে? প্রস্বেদন হার মাপি, প্রস্বেদন হার মাপার যন্ত্রটা কি? গ্যানং পটোমিটার। গ্যানং পটোমিটার। ঠিক আছে, গ্যানং পটোমিটার। আচ্ছা, ওকে ওকে, এটা হচ্ছে গ্যানং পটোমিটার। তাহলে আমরা মোটামুটি একটা জিনিস জেনে ফেললাম, মোটামুটি একটা তথ্য পড়লাম, একটা আইডিয়া পেয়ে গেলাম, রাইট? ওকে, এইবার আসো তাহলে আমরা ওর প্রকার ভেদে যাই, যে এই প্রস্বেদন কয় ভাগে আমরা ভাগ করি, প্রস্বেদনকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা প্রস্বেদনকে যে ভাগ করি, এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। ঠিক আছে, তাহলে তিন ভাবে আমরা এই প্রস্বেদনটাকে ভাগ করি। কয় ভাগে? তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, ত্বকীয় এবং লেন্টিকুলার। হ্যাঁ, আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে পত্ররন্ধ্র দিয়ে পানি বের হবে। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কি? পত্ররন্ধ্র দিয়ে পানিটা বের হবে, সিম্পল। তো এইটার মাধ্যমে বলা হয় 95 থেকে 98% এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে হয়। পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে হয়, পত্ররন্ধ্র দিয়ে বের হয়। 95 থেকে 98% পানি এইভাবেই বের হয়। ঠিক আছে, হ্যাঁ। এবার আসো ত্বকীয়। এটা কি আরেকটা নাম কি বলে? কিউটিকুলার। এটার আরেকটা নাম কি? কিউটিকুলার বা ত্বকীয় প্রস্বেদন, কিউটিকুলার। আচ্ছা, তো এই যে কিউটিকুলার, কিউটিকল কি? একটা মোমের আবরণ, পাতার উপরে একটা মোমের আবরণ। তাহলে এইখানে কিউটিকুলার প্রস্বেদন বললে আমরা যেটা বুঝি, যে এই যে পাতার উপরে যে একটা আবরণ থাকে কিউটিকল, এই কিউটিকলটা ভেদ করে যখন পানি বের হয়, কিউটিকল ভেদ করে, কি বলছে? কিউটিকল ভেদ করে যখন পানি বের হয়, পানি নির্গম, এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় ত্বকীয় প্রস্বেদন। এখন এইটা কত পার্সেন্ট? এটা হচ্ছে ভাইয়া 2 থেকে 5%। কত পার্সেন্ট? 2 থেকে 5% হয়। আচ্ছা,
এরপরে আসো লেন্টিকুলার প্রচ্ছেদন। তাহলে এটা কি? উদ্ভিদের যে কাণ্ড, এই কাণ্ডের একটা টিস্যু থাকে যেটাকে বলা হয় কর্ক টিস্যু। কি বলা হয় বলো তো? কর্ক টিস্যু। ঠিক আছে, কি বলা হয়? কর্ক টিস্যু। তাহলে এই কাণ্ডের কর্ক টিস্যু কি বলছে? এটা ফেটে, কর্ক টিস্যু ফেটে লেন্টিসেল তৈরি হয়। কি হয়? লেন্টিসেল তৈরি হয়। ওকে, তাহলে কর্ক টিস্যু, কাণ্ডের যে কর্ক টিস্যুটা থাকে, এই কর্ক টিস্যু ফেটে লেন্টিসেল তৈরি হয়। ওকে, কর্ক টিস্যুটা ফেটে কি তৈরি হয়? ফাঁকা এরকম স্থান তৈরি হয়, এটাকে বলা হয় লেন্টিসেল। এবার এইটার মাধ্যমে মাত্র বলা হয় 1% হয়। কত পার্সেন্ট? এই যে লেন্টিসেল, ফাটল, এই জায়গায় ফেটে ওই জায়গায় লেন্টিসেল হয়। তাহলে এইটাকে বলা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। মাত্র 1% পানি এভাবে বের হয়। ওকে, বুঝা গেল? তাহলে আমরা এই প্রচ্ছেদনের এই যে প্রকারভেদের এই পয়েন্টগুলো আমরা বুঝলাম, দেখছো? তাহলে এইটাই তোমাদের লাগবে, কত পার্সেন্ট হয়, কয় প্রকারের, কি হইলো, এগুলা। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো পত্ররন্ধ্র। এইটার গঠনে যখন আমরা যাই, তাহলে আমরা জানি এটা কোথায় থাকে? সাধারণত পাতার অন্তত্বকে থাকে, মানে পাতার নিচের দিকে। ঠিক আছে, নিম্নত্বক, এটা নিম্নত্বক বলবো। পাতার নিম্নত্বকে এরকম ছিদ্র ছিদ্র থাকে, এই যে এগুলোকে বলে পত্ররন্ধ্র। কি বলা হয়? পত্ররন্ধ্র। আচ্ছা, তাহলে এটা বলা হচ্ছে যে দেখো, প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। আচ্ছা, 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে আমার কি থাকে দেখো, বলছে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকবে। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। ওকে, দেখছো? আচ্ছা, তাহলে এই তথ্যটা একটু জেনে রাখবা। হ্যাঁ, কতটুকু থাকে। এখন পত্ররন্ধ্রের গঠনে যদি আমরা একটু তাকাই, কেমন থাকে দেখো পত্ররন্ধ্রের গঠনটা একটু। জাস্ট ওর মূলত দুইটা রক্ষী কোষ থাকে। কি থাকে? এরকম দুইটা রক্ষী কোষ। হ্যাঁ, দুইটা রক্ষী কোষ। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় রক্ষী কোষ। আচ্ছা, এই রক্ষী কোষের চারপাশে তোমার এগুলা কি থাকে? সহকারী কোষ। কি থাকে? এগুলাকে বলা হয় সহকারী কোষ। তাহলে রক্ষী কোষ থাকে দুইটা, আর এদের চারপাশে থাকে সহকারী কোষ। আচ্ছা, এবং এদের মাঝে যে ছিদ্রটা দেখতেছো, এই ছিদ্রটাকে কি বলে? এই ছিদ্রটাকেই বলা হয় পত্ররন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র, পত্র মানে পাতা, তাহলে পাতার এই ছিদ্রটা, দুইটা রক্ষী কোষের মাঝে এই ছিদ্রটাকে বলে পত্ররন্ধ্র। আচ্ছা, এখন এই পত্ররন্ধ্র কখন খুলে? দিনের বেলা খুলে। তাহলে দেখো, দিনে খুলবে, রাতে বন্ধ। রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে, দিনের বেলা খোলা থাকে। এখন দিনে যে খুলবে, এর মধ্যে বলা হচ্ছে, খেয়াল করো, সকাল 10টা থেকে 11টা এবং বিকেল 2টা থেকে 3টা, মানে দুপুর 2টা থেকে 3টা। এই সময়টায় পূর্ণ খোলা থাকে। কি বলছে? এই সময়টায় পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে, মানে একদম সম্পূর্ণরূপে খোলা থাকে। ঠিক আছে, পূর্ণ খোলা থাকে এটা। সবাই বুঝছো? হ্যাঁ, তাহলে কখন খোলা থাকে? সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পত্ররন্ধ্রগুলা পূর্ণ খোলা থাকে, একদম সম্পূর্ণরূপে খোলা থাকে। তবে এই জায়গাটায় একটা ব্যতিক্রম আছে।
এটার ব্যতিক্রমটা কি, মানে উল্টাটা কি, যে রাতে খোলা দিনে বন্ধ, তাহলে এই ব্যতিক্রমটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচিতে ভাইয়া দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে, তাহলে এটার ব্যতিক্রমটা কি, পাথরকুচি। ঠিক আছে, এটার ব্যতিক্রম হচ্ছে ভাইয়া পাথরকুচি। ওকে, হ্যাঁ সবাই দেখছো, এটা মনে রাখো। তাহলে ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি, পাথরকুচিতে আমার একটু ব্যতিক্রমী ব্যাপার দেখা যায়। ওকে, এখন আসো এই পয়েন্টে আমি যদি বলি যে পত্ররন্ধ্রের ওর কৌশল, বেসিক কৌশলটা কি, হ্যাঁ ওর বেসিক কৌশল জিনিসটা কি হবে, হ্যাঁ কৌশলটা কি। তো ওর কৌশল মানে যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, তো আমরা জানি এই যে যখন ধরো এখানে একটু খেয়াল করো, এই যে সহকারী কোষ থেকে যখন পানি রক্ষী কোষে প্রবেশ করবে তখন এটাকে বলে অন্ত অভিস্রবণ, মানে ওর ভিতরে পানি ঢুকতেছে অন্ত অভিস্রবণ। আর যখন পানিটা বের হয়ে যায় এটাকে বলে বহি অভিস্রবণ। কি বলে, বহি মানে বের হয়ে যাচ্ছে পানিটা, এটাকে বলবা বহি অভিস্রবণ। আচ্ছা, তো তোমাকে যেটা মনে রাখতে হবে, দেখো যখন অন্ত অভিস্রবণ হয়, অন্ত অভিস্রবণ হওয়া মানে কি, অন্ত অভিস্রবণ হওয়ার মানে হচ্ছে রক্ষী কোষ, রক্ষী কোষে পানি প্রবেশ, রক্ষী কোষে কি প্রবেশ করবে, পানি প্রবেশ, রক্ষী কোষে পানি প্রবেশ, রক্ষী কোষে পানি প্রবেশ, এটাকে বলা হয় অন্ত অভিস্রবণ। আচ্ছা, আর অন্যদিকে আমার এই জায়গায় কি বলছে, তাহলে অন্ত অভিস্রবণ রক্ষী কোষে পানি প্রবেশ, তখন এরা কি হবে, রক্ষী কোষ, রক্ষী কোষ, রক্ষী কোষে টান পড়ে, রক্ষী কোষে কি পড়ে, টান পড়ে, রক্ষী কোষে টান পড়ে এবং এটা কি হবে, খুলে যাবে। রক্ষী কোষে টান পড়লে এটা কি হবে, পত্ররন্ধ্রটা খুলে যায়, পত্ররন্ধ্র খুলবে, পত্ররন্ধ্র কি হবে, খুলবে। রক্ষী কোষে টান পড়বে তখন এটা মাঝখানে ফাঁকা হয়ে যাবে, পত্ররন্ধ্র খুলবে। ওকে, তাহলে অন্ত অভিস্রবণে এটা ঘটে। তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয় কেন, তাহলে এটা চিন্তা করো, বহি অভিস্রবণ, যখন রক্ষী কোষ থেকে পানি বের হয়ে যায় তখন কি হয়, বহি অভিস্রবণে, দেখো বহি অভিস্রবণ, এই বহি অভিস্রবণের বেলায় আমার কি হচ্ছে, এই পানি রক্ষী কোষ থেকে বের হয়, পানি রক্ষী কোষ থেকে বের হয়, রক্ষী কোষ থেকে বের হয়। তো পানি যখন রক্ষী কোষ থেকে বের হয়ে যায় তখন ওরা কি হয়, শিথিল হয়ে পড়ে, রক্ষী কোষগুলা আগের মতো আগের জায়গায় ফিরে যায়, শিথিল হয়ে যায়। তো রক্ষী কোষ যখন শিথিল হয়ে যায় তখন এরা কি হবে, ধরো আগে ছিল এরকম, এখন রক্ষী কোষটা শিথিল হয়ে গেছে, তার মানে এই সোজা হয়ে গেছে, এই সোজা, তাহলে এইটাকে তখন বলা হয়, যখন শিথিল হয়ে গেল এইটাকে আমরা কি বলি, তখন বলি যে পত্ররন্ধ্র এবার পত্ররন্ধ্র বন্ধ হবে, পত্ররন্ধ্র কি হয়, বন্ধ হয়। তাহলে আমরা কৌশলের মধ্যে দুইটা ব্যাপার দেখলাম, অন্ত অভিস্রবণে পত্ররন্ধ্র খুলে, বহি অভিস্রবণ যখন রক্ষী কোষ থেকে পানিটা বের হয়ে যায় তখন রক্ষী কোষগুলো পাতলা হয়ে যায়, মানে শুকায় আগের জায়গায় চলে আসে, তখন এই যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, বুঝছো ভাইয়া? তাহলে বলো তো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি না আমাকে একটু বলো। ক্লিয়ার ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, ভেরি গুড। এবার আসো মতবাদের ব্যাপারে কিছু কথা বলা হয়, মতবাদে, হ্যাঁ মতবাদের কার মতবাদ কি নিয়ে, এগুলা নিয়ে আমাদের কিছু কথা, হ্যাঁ কিছু কথা বলা হয়।
এটাই, এর বেশি কিছু না। হ্যাঁ, আচ্ছা দেখো কি বলছে, লয়েডের মতবাদ কি নিয়ে, লয়েডের মতবাদটা কি নিয়ে বলছে, লয়েড সাহেব কি নিয়ে মতবাদ দিছেন। মতবাদের ব্যাখ্যা তোমাদের লাগবে না, তোমাদের লাগবে লয়েড কি নিয়ে মতবাদ দিছেন। স্টার্চ স্টার্চ সুগার মতবাদ, স্টার্চ সুগার মতবাদ, লয়েড সাহেব স্টার্চ সুগার মতবাদ দিছেন। ওকে, সোজা। স্যারি সাহেব কি নিয়ে মতবাদ দিছেন, তিনি কথা বলছেন পিএইচ নিয়ে, পিএইচ সংক্রান্ত, পিএইচ এর অবদান নিয়ে তিনি কথা বলছেন। তাহলে লয়েড সাহেব স্টার্চ সুগার, স্যারি সাহেব পিএইচ সংক্রান্ত, যে পিএইচ এর এদিক সেদিক হইলে পত্ররন্ধ্র খুলে বন্ধ হয়, ঠিক আছে, তিনি এটাই বলছেন। তিনি বলছেন যে এই যে রাতের বেলা পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়, হ্যাঁ, পিএইচ বেড়ে গেলে পত্ররন্ধ্র খুলে যায়, এই কথাটা তিনি বলছেন। আধুনিক মতবাদটা কার দেওয়া, এটা হচ্ছে ইমামুরা সাহেব দিছেন, ইমামুরা, ইমামুরা তিনি দিছেন। এখানে কাকে দায়ী করছেন, পটাশিয়াম আয়ন এখানে দায়ী, বুঝছো, এখানে কি বলছে, পটাশিয়াম আয়ন দায়ী। কোন আয়ন, তাহলে বলছে পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, পটাশিয়াম আয়ন, ঠিক আছে, কি করে, এটা খোলা বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ করে, খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ কে করে, পটাশিয়াম আয়ন করে থাকে, এই কথাটাই এখানে বলা হচ্ছে। ওকে ফাইন, তার মানে এখানে বলছে যে পটাশিয়াম আয়ন যদি প্রবেশ করে, রক্ষী কোষে যদি প্রবেশ করে তাহলে পত্ররন্ধ্র খুলবে, আর যদি পটাশিয়াম বের হয়ে যায়, পটাশিয়াম যদি বের হয় তাহলে বন্ধ হবে, তাহলে কি হবে, বন্ধ হবে, সিম্পল। হ্যাঁ, এটা তাহলে পটাশিয়াম আয়ন দায়ী। তাহলে আধুনিক মতবাদটা বিজ্ঞানী ইমামুরা দিছেন, তো ফাইন। এরপরে উনি বলছেন পটাশিয়াম আয়ন দায়ী, সো পটাশিয়াম ঢুকলে এটা মানে খুলবে, না হলে হবে না। আচ্ছা, এবার আসো, এইখানে এই পত্ররন্ধ্র খোলার পিছনে একটা আলোর ভূমিকার কথা বলছে। আলো কি বলছে, আলো। তো এই জায়গায় দেখো, এখানে একটা তথ্য মনে রাখবা ভালো করে, নীল আলো পত্ররন্ধ্র খোলে। কোন আলো, নীল আলো পত্ররন্ধ্র খোলে। কোন আলো, নীল আলো পত্ররন্ধ্র খোলে। কোন আলো, নীল আলো পত্ররন্ধ্র খোলে, ভেরি ইম্পর্টেন্ট। কোন আলো, ব্লু লাইট, এটাকে বলা হয় ব্লু লাইট। ওকে, হ্যাঁ, এই তথ্যটা মাথায় রাখতে হবে যে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। ওকে, এরপরে আরেকটা তথ্য একটু মনে রাখবা। হ্যাঁ, ধরো এই যে একটা কথা বলে যে মেসোফিল, দেখো মেসোফিল টিস্যু কোনটা, পাতার যে টিস্যু থাকে না, পাতায় যে টিস্যু, ওটাকে বলে মেসোফিল টিস্যু, বুঝছো। আচ্ছা, তাহলে মেসোফিল টিস্যুতে পানির অভাব হলে কি হয়, কি তৈরি হয়, অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। তাহলে তুমি দেখো, মেসোফিল টিস্যুতে পানির অভাব হলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হবে, তাহলে পানি যদি বলছে কি, দেখো মেসোফিল টিস্যুতে পানির অভাব হলে ওইখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। কোন অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, যে মেসোফিল টিস্যুতে পানির অভাব হলে, ওই যে পাতার যে মেসোফিল টিস্যু, সেখানে যদি কোনো কারণে পানির অভাব হয়, এমন হইতে পারে না যে পানির অভাব, পানি নেই, তখন বিশেষ অ্যাসিড তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাবসিসিক অ্যাসিড। আচ্ছা, এবার আসি আমরা প্রভাবক নিয়ে। তাহলে এই যে প্রচ্ছেদন, ওর পিছনে কার প্রভাবক, এই প্রভাবকগুলা রিটেনে অনেক সময় আসে, রিটেন প্লাস এমসিকিউ দুই জায়গাতেই আসে, এমসিকিউ তো সবই, বাট এটা রিটেনেও আসার মতো, বুঝছো, যে বাহ্যিক প্রভাবকগুলা বলো কি কি আছে না আছে এগুলা। তো এইখানে দেখো, এরা হচ্ছে এই চারজন, এরা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এরা কেমন সম্পর্ক, সমানুপাতিক, ঠিক আছে। আর এই দুইজন, এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক। হ্যাঁ,
ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ওটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তো এখন দেখো আলো, যেমন আলো কি করে, পত্ররন্ধ্র খুলে। তাহলে আলো যদি পর্যাপ্ত থাকে, পর্যাপ্ত আলো যেমন ব্লু লাইট আমরা বলতেছি, নীল আলো, পত্ররন্ধ্র খুলে, তাহলে খুলতে সাহায্য করবে, খুলে। ওকে, ভালো। তাপমাত্রা, পর্যাপ্ত তাপমাত্রা যত বাড়বে এটা তত বাড়বে। ওকে, এটাও পত্ররন্ধ্র খোলাটা মানে সরি প্রস্বেদন হওয়াটা, প্রস্বেদন তত বাড়বে, কারণ পত্ররন্ধ্র যদি খোলে তাহলে প্রস্বেদন হবে বেশি বেশি, তাপমাত্রা বেশি হলে এটা বাড়বে। বায়ু প্রবাহ, বাতাস, বাতাস যদি বাড়ে, দেখো তুমি চিন্তা করো, বাতাস এসে সব জলীয় বাষ্পকে সরায় নিচ্ছে। একটা উদ্ভিদ তার চারপাশে জলীয় বাষ্পটাকে, বাতাস আসলো, বাতাস এসে সব সরায় নিচ্ছে, তাহলে আশপাশটা ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা হইলে কি হবে, তখন ওইখানে বেশি বেশি এবার জলীয় বাষ্প বের হবে, বেশি বেশি জলীয় বাষ্প বের হবে। ঠিক আছে, তাহলে এটা তার মানে বাতাস আসলেও আমার প্রস্বেদন বাড়বে, কারণ আশেপাশটা ফাঁকা হয়ে যাবে, তখন ওই জায়গায় বেশি বেশি প্রস্বেদন হতে পারবে। মাটির পানি, তুমি চিন্তা করো, মাটিতে যদি পানি বেশি থাকে, মাটিতেই যদি আমার পানি বেশি থাকে, তাহলে ওই পানিটা উদ্ভিদে যাবে, উদ্ভিদে গিয়ে সে কি করবে, এটা বের হবে, উদ্ভিদে গিয়ে সে কি হবে, বের হবে। তাহলে এই যে আমরা বলতেছি যে মাটিতে পানি বেশি যদি থাকে, এটা উদ্ভিদে যাবে, উদ্ভিদ থেকে তাহলে বেশি বেশি পানি বের হবে, কারণ মাটিতেই পানি বেশি। তাহলে আমরা এটাও বলতে পারি যে ইয়েস, মাটির পানি যদি পর্যাপ্ত বেশি থাকে, মানে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে প্রস্বেদন বেশি বেশি হবে। ঠিক আছে, ওকে, বুঝে গেল? এই বলো, এখন মজার ব্যাপার, আপেক্ষিক আর্দ্রতা, খেয়াল করো, এই আপেক্ষিক আর্দ্রতা ও যদি বাড়ে, এইটা যদি বাড়ে, আপেক্ষিক আর্দ্রতা মানে কি, সেখানে জলীয় বাষ্প অলরেডি অনেক বেশি, তাই না? জলীয় বাষ্প অনেক বেশি, তখন আমি দেখলাম আমার আশেপাশে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, জলীয় বাষ্প এমনিই বেশি, তখন কি উদ্ভিদ থেকে পানি বের হবে? হবে না, কারণ অলরেডি আশেপাশে জলীয় বাষ্প বেশি, তাইলে তখন প্রস্বেদনটা কমবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তাহলে প্রস্বেদন কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এরপরে আসো আবহমণ্ডলের চাপ। তুমি চিন্তা করো, ধরো আমি উদ্ভিদ, আমারে যদি উপর থেকে চাপ দেয়, আবহমণ্ডল যদি একটা চাপ প্রয়োগ করে, তাহলে আমার জন্য কিন্তু পানিটা বের করা কঠিন, তাই না? আমাকে চাপ দিয়ে ধরে রাখছে এইভাবে, তাহলে আমার জন্য এটা বের করাটা কঠিন, তাই না? তাহলে দেখো, এই আবহমণ্ডল যদি চাপ দেওয়া হয়, বায়ুমণ্ডল যদি আমাকে চাপ দেয়, তাহলে আমি তো পানিটা বের করতে পারবো না, তাহলে আমার প্রস্বেদন তখন কমে যাবে। তাহলে এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, একজন বলছে বায়ু প্রবাহেরটা বুঝে নাই। সিম্পল, ধরো আমি উদ্ভিদ, আমার চারপাশে জলীয় বাষ্প আছে, বাতাস আসলো, খেয়াল করো, বাতাস আসলো, বাতাস এসে আমার সব জলীয় বাষ্পগুলোকে নিয়ে গেল, তাহলে এবার আমার আশেপাশটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তখন কি হবে, আমার ভিতর থেকে এবার বেশি বেশি পানি বের হইতে পারবে, কারণ আশেপাশে ফাঁকা, তখন ওরা বেশি বেশি পানি নির্গম করতে পারবে, তখন প্রস্বেদন বাড়বে। বুঝা গেল? সিম্পল। হ্যাঁ, সবাই বলো, এই বুঝছো কিনা? এইগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে ভাইয়া, এগুলো যদি না পারেন তাহলে বাস খাবেন। এই পড়ার কথা বলো, পড়ার কথা বলো। বলো বলো দেখি, এতটুকু বুঝছো কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ
হৃদয় সবাই ক্লিয়ার? কি কোশ্চেন তোমার? ভাইয়া শ্বসনে কিছু এনজাইম ব্যবহৃত হয়, ওগুলো কিছু পারি না, ওগুলো সব পারা লাগবে না, সব পারতে হয় না। কি সবাই বুঝছো? বলো কারা কারা বুঝো নাই? বলো বলো বলো। এই আজাইরা কমেন্ট করবা না, কেউ কল দেয় নাই, আননোন নাম্বার থেকে কল আসছে। বলো ক্লিয়ার কিনা? এবার আসো। ও কালকে বিউপি এক্সাম, এই কারণে কি পোলাপান আজকে একটু কম? হ্যাঁ, ওরে বিউপির জন্য পড়তেছ? আচ্ছা, অভ্যন্তরীণ প্রভাবক মানে কি? যারা উদ্ভিদের ভিতরে থেকে প্রভাবিত করে, উদ্ভিদের ভিতরে থেকে। হ্যাঁ, ওকে। এইবার দেখো, তাহলে অভ্যন্তরীণ প্রভাবকে কি কি আছে? হ্যাঁ, অভ্যন্তরীণ পাতার গঠন, ঠিক আছে, পাতার বয়স, পাতার বয়স যেমন মাঝারি, এগুলাতে একটু যাদের হ্যাঁ ইয়াং ইয়াং পাতাতে একটু বেশি হবে। পাতার গঠন, এগুলোর জাস্ট হেডলাইনগুলো পড়বা। পাতার গঠন যদি ঠিকঠাক থাকে, ধর পাতার যে টিস্যুর গঠন সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রচ্ছদন নর্মালি হবে। আর পাতার গঠন যদি অ্যাবনর্মাল হয় তাহলে তো ঝামেলা। আচ্ছা, পাতার আয়তন দেখো, একটা ছোট পাতা আর একটা বড় পাতা, দুইটার মধ্যে কি হবে? বড় পাতাতে প্রচ্ছদন বেশি হবে, তাহলে পাতার আয়তন বাড়লে প্রচ্ছদন বাড়বে। সিম্পল ব্যাপার, এটা এটা তো কিছু না, এগুলো সবগুলাতেই বারে বারে। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, মেসোফিল মানে কি? এই টিস্যুটা কি? এটাকে বলে পাতার টিস্যু, ভুলে গেলে হবে না। পাতার টিস্যু, একে কি বলে? একে বলে হচ্ছে মেসোফিল টিস্যু। পাতার টিস্যুতে পানির পরিমাণ, পাতার টিস্যুতে পানির পরিমাণ, এইটা হচ্ছে কি মানে মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, এটা যদি বাড়ে, পানি যদি বেশি হয় তাহলে বেশি বেশি পানি বের হবে। পাতাতেই যদি বেশি পানি থাকে তাহলে বেশি পানি বের হবে, প্রচ্ছদন বেশি হবে। জীবনী শক্তি, এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে অনেকে কি হয়, বাংলাদেশের অনেকে কি হয়, ওই যে অনেক জায়গায় দেখায় যে ইয়াং মেয়েরা, বুড়া বুড়া, বাংলাদেশে এরকম কয়েকটা আছে না, তিশা মুস্তাক, ইয়াং মেয়ে, সে বিয়ে করছে 50 বছরের ঊর্ধ্বে, 50-55 বছরের এক লোকরে, ঠিক আছে। তো ওই লোকের কিছুদিন পরে মারা যাবে, জীবনী শক্তি নাই নাই, তার কি হবে? তার যত সম্পদ মেয়ের কাছে থাকবে, তাই না? দেখছো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে জীবনী শক্তি, হ্যাঁ, জীবনী শক্তি কি? জীবনী শক্তি হচ্ছে তার অন্তর্নিহিত যে শক্তিটা। হ্যাঁ, তাহলে যারা যেই পাতার অন্তর্নিহিত শক্তি বেশি, জীবনী শক্তি বেশি, সে যে কোনো কাজ বেশি করবে, সে অনেক দীর্ঘস্থায়ী হবে, তাই না? এটাই। তাহলে এই যে জীবনী শক্তি যদি থাকে তাহলে প্রচ্ছদন ভালো হবে। যদি মরে যায়, কিছুদিন পরে ওই উদ্ভিদ মরে যাবে, তাহলে ওর তো আর প্রচ্ছদন ঠিকঠাক ভাবে হবে না, তাই না? হ্যাঁ, হবে না, বুঝছো? তাহলে এইটা হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে আমরা অভ্যন্তরীণ প্রভাবকগুলো বুঝে গেলাম যে কি কি অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে, যারা অভ্যন্তরীণ। তাহলে এই প্রভাবকের নামগুলা তোমরা অ্যাটলিস্ট দেখে যাবা, নামগুলা, মানে নামগুলা অনেক সময় আসতে পারে যে রিটেনে, যে প্রচ্ছদনের বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক 5টা করে নাম লিখো। তো যখনই এটা বলে দিবে তোমাকে কি করতে হবে, তুমি এত ব্যাখ্যা লিখবে না, তুমি জাস্ট হেডলাইনগুলা তুলে দিবা, দেখবা ওইখানেই হয়ে গেছে। হেডলাইনগুলা খালি তুলে দিবা, বুঝছো? হ্যাঁ, ভাইয়ার আফসোস হচ্ছে কি না? না, ভাইয়ার আফসোস না, কারণ গাইজ আমার তো জীবনে শক্তি বেশি।
ওকে, এই হয়েছে। এবার আসো অভিস্রবণ। অভিস্রবণ, অভিস্রবণ কি? অভিস্রবণ কি বলছে দেখো, কম ঘনত্বের, মনে রাখো, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে, বেশি ঘনত্বে, কম ঘনত্ব দ্রবণ, কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের, দ্রাবকের পর্দা দিয়ে, পর্দার মাধ্যমে পরিবহন। দ্রাবক কি বলছে? কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের পদার্থের, দ্রাবকের পর্দার মাধ্যমে পরিবহন, এটাকে বলে অভিস্রবণ। তাহলে জিনিসটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ, এটার মানে কি? অধিক পানি থাকে। কি থাকে? অধিক পানি। কম ঘনত্বের দ্রবণ মানে কি? সেখানে পানি বেশি, এ কারণে ঘনত্বটা কম। আর বেশি ঘনত্ব মানে কি? এইখানে পানি কম, পানি কম। বুঝতে পারছো? এভাবে মনে রাখবা কিন্তু, বুঝে। তার মানে কম ঘনত্ব দ্রবণ মানে সেখানে দ্রাবকের ঘনত্ব বেশি, আর দ্রবণের ঘনত্ব যখন আমি বলবো বেশি ঘনত্ব, অর্থাৎ সেখানে পানির পরিমাণটা কম। পানি কম, দ্রব বেশি, এই জন্য এটা ঘন, তাই না? আচ্ছা, তো এইটাই বলছে অভিস্রবণে যে দ্রাবকিক পদার্থটা যখন পর্দার মাধ্যমে, একটা পর্দা থাকবে, বৈষম্য ভেদ্য পর্দা, এই পর্দা দিয়ে যখন কম ঘনত্ব দ্রবণ, অর্থাৎ এটাকে এইভাবেও বলা যায়, তোমাদের বইয়ে দেখবে এইভাবে বলা আছে যে দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়। তো দ্রাবকের উচ্চ ঘনত্ব মানে কি? সেখানে পানি বেশি, অর্থাৎ সেটার ঘনত্ব কম, দ্রবণের ঘনত্বটা কম। কথা বুঝছো কিনা? এটা বুঝো। কম ঘনত্বের দ্রবণ মানে সেখানে দ্রাবকের পরিমাণ বেশি। বুঝো? এইটা যদি বুঝো তাহলে বইয়ের সংজ্ঞাটা তোমাদের প্যারা লাগবে না। তাহলে বইয়ে এটাই বলছে যে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে দ্রাবকের কম ঘনত্বের দিকে পরিবহন, অর্থাৎ দ্রবণটা কম ঘনত্ব আর ওইটা বেশি ঘনত্ব। যেখানে পানি কম সেখানে ঘনত্ব বেশি, আর যেখানে পানি বেশি সেখানে দ্রবণের ঘনত্ব কম। এই খেয়ালে চলে গেল। তাহলে কম থেকে বেশির দিকে যাওয়া, কম থেকে, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়া। হ্যাঁ, এটা কি সবাই বুঝো? বুঝছো? হ্যাঁ, সবাই এই না, বেশি থেকে কমের দিকে না, এটাই তোমরা বুঝো না। ওকে, দেখছো? এটা কি বুঝছো? আমি অনেকবার বললাম। তাহলে তাহলে এখানে কি কারো ডাউট আছে? এই গোলায় যাইতেছে বললে, এই 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 ঘোলায় গেলে কেন? কম ঘনত্ব দ্রবণ মানে সেখানে পানি বেশি। কোনো জায়গায় যদি একটা দ্রবণে যদি এখানে অনেক পানি থাকে আর দ্রবর পরিমাণ কম বাট পানি বেশি, তাহলে ওটারে কি বলে? ঘনত্ব কম না? ঘনত্ব কম না? তুমি এক গ্লাস পানির মধ্যে একটু চিনি দিছ, তাহলে এটা কি ঘনত্ব কম? কম না? পুরো দ্রবণটা কি কম ঘন? আর তুমি ধরো অল্প একটু পানির মধ্যে 3 চামচ চিনি দিছ, তাহলে ওটা কি? পানি কম, দ্রব বেশি, ওটা বেশি ঘনত্ব। তাহলে এইটাই বলছে, এইভাবে মনে রাখবা। তাহলে যেখানে পানি বেশি সেখানে দ্রবণের ঘনত্ব কম, এটাই বলছে। তাহলে দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, অর্থাৎ দ্রাবক যেখানে বেশি ঘনত্ব তার মানে তার দ্রবণের কম ঘনত্ব। দ্রাবক বেশি হওয়া মানে দ্রবণ কম, বুঝো? আর দ্রাবক কম হওয়া মানে দ্রবণটা বেশি। দ্রাবক যেখানে বেশি সেখানে দ্রবণ কম, দ্রাবক কম মানে দ্রবণ বেশি। এটা শেষ। না না, কনসেপ্ট বুকে ভুল না, আমি বলি এই জায়গাটাতেই সবাই একটা গ্যাঞ্জাম পাকায়। তাহলে এইটাই দেখো, আমি তোমাদের এইটাই বলি যে দ্রাবকের বেশি ঘনত্ব, তোমাদের বইয়ে কি বলছে? দ্রাবকের বেশি ঘনত্ব থেকে
কম ঘনত্বে, এটাই বলছে না? হুম, হাসান স্যারও এই জায়গাটা এরকম করছে, দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। এখন তুমি বলো, এই 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 তুমি বলো দ্রাবকের বেশি ঘনত্ব মানে কি? এই দ্রাবকের বেশি ঘনত্ব মানে কি? মানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কম, দ্রবণের ঘনত্ব কম। কারণ যেখানে পানি বেশি সেখানে দ্রবণের ঘনত্ব কম। আর দ্রাবক কম ঘনত্ব মানে দ্রাবকের কম ঘনত্ব, দ্রাবক যেখানে কম তার মানে সেখানে দ্রবণটা বেশি ঘন। পানি যেখানে কম সেখানে দ্রবণ বেশি ঘন। এই 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 জিনিস বুঝবা, দেখছো? এইটাই কনসেপ্ট বুকও ঠিক আছে, বাট এইটা তোমরা অনেকে বুঝো না। দ্রাবকের বেশি, কনসেপ্ট বুকে বলছে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, দ্রাবকের বেশি ঘনত্ব অর্থাৎ দ্রবণের ঘনত্বটা তো কম সেখানে। দ্রাবক বেশি থাকা মানে দ্রবণ কম, দ্রাবকের কম ঘনত্ব থাকা মানে সেখানে দ্রাবক কম মানে দ্রবণের ঘনত্ব বেশি, দ্রবণটা তখন সেখানে ঘনমাত্রা বেশি। হ্যাঁ, ওকে, শেষ। এটা যদি আর তারপরে বোঝানো লাগে, এটা সংজ্ঞাটা জানলেই হবে। তো তোমরা কনসেপ্ট বুকের সংজ্ঞাটাই, আমি এটাকে তোমাদের আর একটু বিস্তারিত, কারণ হাসান স্যার ওইভাবেই লিখছে তাই এটা আছে। শেষ। এইবার আসো ব্যাপন। এন্ড ব্যাপনের কিছুই না। ব্যাপন কি বলছে? একটা উচ্চ ঘনত্ব থেকে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যে কোনো কিছুর পরিবহন, নিম্ন ঘনমাত্রা। এটা যাই হোক, আমি এমন একটা গ্যাস, এখানে বেশি ঘনত্ব এখানে কম, চলে যাবে। তাহলে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় যে পরিবহন, নিম্ন ঘনমাত্রায় এই যে পরিবহন, এইটাকে বলা হয় ব্যাপন। এটাকে কি বলে? ব্যাপন। ঠিক আছে, উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে চলে যাওয়া, হাই থেকে লো এর দিকে যাওয়া। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা, কি বলছে? প্লাজমোলাইসিস। প্লাজমো মানে ওই যে তোমার হচ্ছে যে মানে রস, ভিতরের রস। তাহলে এইটা মানে কি? এটা মানে হচ্ছে তার প্রোটোপ্লাজম সংকোচন। কি বলছে? প্রোটোপ্লাজম সংকোচন। ওকে, তাহলে প্লাজমোলাইসিস এটাকে কি বলছে? দেখো, প্রোটোপ্লাজমের যে সংকোচন তাকে বলা হয় প্লাজমোলাইসিস। প্রোটোপ্লাজমের সংকোচন অর্থাৎ ধরো এই যে পানি বের হয়ে গেলে, কোষ থেকে যখন পানি বের হয় তখন কি হয় বলো তো? প্রোটোপ্লাজমটা এরা চেপে যায়, তখন এটা সংকুচিত হয়, তখন এটা কি হয়? সংকুচিত হয় পানি বের হলে। আচ্ছা, টার্জিডিটি কি? হ্যাঁ, পানি কোষে পানি বেড়ে গেলে, কোষে পানি প্রবেশ করলে কি হবে? কোষটা ফুলে যাবে না? প্রবেশ করলে এই যে স্ফীতি, কোষের স্ফীতি ঘটাকে এটাকে বলা হয় টার্জিডিটি। মানে একটা কোষে যখন আমার এরকম পানি প্রবেশ করবে, এরকম পানি প্রবেশ করতেছে, পানি প্রবেশ করার পরে কোষটা কি হয়ে গেল? ফুলে গেছে, এইটাকে বলে টার্জিডিটি। ঠিক আছে, হ্যাঁ। দেখো তাহলে টার্জিডিটি কি? কোষের স্ফীতি, পানি ঢুকে এমন অবস্থা। তাহলে কি হইলো? দেখো, ওর পানিটা ঢুকছে, ধরো তুমি আমরা এরকম মুখে পানি নেই না, এমন একটা ব্যাপার। ঠিক আছে, আর যদি বলে পানি বের হয়ে গেছে, পানি ধরো সব কোষ থেকে বের হয়ে গেছে, নাই লাইসিস সব বের হয়ে গেছে, চ্যাপ্টায় যাবে, তাহলে এটাকে বলে প্লাজমোলাইসিস। এটাকে কি বলে? পানি বের হয়ে গেলে প্লাজমোলাইসিস। এবার আসো ইমবাইবিশনে কিছু কথা বলে। ইমবাইবিশনে কিছু কথা বলা হয় যে ইমবাইবিশন কি? যে পানি শোষণ করে, এমন পানি ওরা ডিরেক্ট শোষণ করে। ইমবাইবিশন ডিরেক্ট পানি, কিছু পদার্থ থাকে যারা পানি শোষণ করে। আর এই পদার্থগুলোকে বলা হয় কি পদার্থ? এই পদার্থগুলোকে বলা হয়
এই পদার্থগুলোকে কি বলা হয়? হাইড্রোফিলিক পদার্থ। কি বলা হয়? হাইড্রোফিলিক। হাইড্রো মানে কি? পানি। ফিলিক মানে আকর্ষণ। তাহলে এরা পানির প্রতি এদের একটা আকর্ষণ থাকে। তাহলে হাইড্রোফিলিক পদার্থ, এটার মানে হচ্ছে ওরা পানি শোষণ করবে। ওরা কি করবে? পানি শোষণ করবে। ঠিক আছে, এইটার কথা বলছে। তাহলে এই যে পানি শোষণ করে, এই প্রক্রিয়াটার নাম ইমবাইবিশন। আর যেই পদার্থগুলো পানিটাকে শোষণ করে তাদেরকে বলা হয় কি? হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রো মানে পানি, এটা। ওকে, আচ্ছা। তো এখন হাইড্রোফিলিক পদার্থ কারা? চিন্তা করো, হাইড্রোফিলিক পদার্থ কারা? এটা আসে, এমসিকিউতে আসতে পারে। এটা এটা কারা? হাইড্রোফিলিক পদার্থ কারা জানো? যারা ওই যে বিভিন্ন কোচিংয়ে গেলে সেজে গুজে একদম মনে করো একাকার, এরকম ভ্লগ বানায়। আজকে আমি অমুক কোচিং এর ক্লাসে যাচ্ছি, তার আগে আমি একটু সেজে নিচ্ছি, একটু পাউডার, একটু স্নো, একটু তুমুক, একটু গ্লিসারিন, একটু রোজ ওয়াটার, একটু আর কি নাম আছে আমি জানি না, এগুলা কেমিস্ট্রিতে পড়াইছি সেদিন, এই কারণে একটু জানি। আচ্ছা, লিপস্টিক, একটু ট্যালকাম পাউডার, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, আর কি কি জানি আছে, হেয়ার অয়েল, সব কিছু দিলাম। লাগলে একটু মেহেন্দি মেহেন্দি দিয়ে আমি সুন্দরভাবে সেজে যে আমি ক্লাসের জন্য গেলাম। ক্লাসে গিয়ে সেজে চুল টুল ইয়ে করে গেলাম, গিয়ে আমি 2 ঘন্টা মনোযোগ ক্লাস করলাম, কিচ্ছু বুঝলাম না। না বুঝে আমি আবার ড্যাং ড্যাং করতে করতে চলে আসলাম। মাঝে একটা পরীক্ষা হলো, ক্লাস শুরুর আগে পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা পারলাম না, খুব কষ্ট লাগলো। 50 মার্কের প্রশ্নে -5 পেয়েছি, খুবই কষ্ট, আমি আবার পড়তে হবে। এইভাবে তার একটা ভ্লগ হয়ে গেছে। তাহলে এই তারা এই যে সাজতে যায়, কোচিংয়ে কি করতে যায়? সাজতে যায়, নাটক করতে যায়, পড়ালেখা করতে যায় না। হ্যাঁ, কোচিং শেষে কোচিংয়ে যাওয়ার আগে 2 ঘন্টা রেডি হবে, কোচিং থেকে আসার পথে আবার 2-3 ঘন্টা ঘোরাঘুরি করবে, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে, অমুকের সাথে এটা করতে যাবে, ওটা করতে যাবে, 101টা কাজ। হ্যাঁ, 101টা কাজ। হ্যাঁ, 100। তো এই জিনিসটা ওরা করতে যাবে। তো এদেরকে নিয়ে আমার একটা কথা, যে এরা কি করে? এই যে কোচিংয়ে গেলে এরা সে প্রতিদিন সেজে আসে। সে প্রতিদিন কি করে? সেজে আসে। সে প্রতিদিন সেজে আসে। ওকে ওকে, আসো। স্টার্চ, সতে স্টার্চ। ওকে, প্রতিদিন, প্রোটিন, হ্যাঁ, প্রোটিন। ওকে, সে সেলুলোজ, সেতে কি? সেলুলোজ। যে জেলাটিন, জেলাটিন। আঠা। ওকে, দেখেছ? পচাইলাম একজনকে, পড়া হয়ে গেল আমার 5টা হাইড্রোফিলিক উপাদানের নাম। ওকে, দেখছো? হ্যাঁ, তাহলে আমার হাইড্রোফিলিক পদার্থের নামগুলো আমাদের শেখা হয়ে গেল। গাইজ, আমাদের হাইড্রোফিলিক নাম বলো। একটু 10 সেকেন্ড একটু বসি। হ্যাঁ, সরি। এবার তোমরা আমাকে বলো, বুঝছো কিনা? বলো 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 বলো। ওকে, হ্যাঁ, মেয়েরা তোমরা কষ্ট পায় না, তোমাদের সবাইকে বলি না, কিছু কিছু মেয়ে থাকে তাদের জন্য এটা বলছি। আর আমাদের ছেলেদের জন্য ওই যে বেসিনে যায় ছেলেরা কি করে আমি তোমাদের বলি। ছেলেদের মেকআপ স্টাইল বেসিনে যাবে। হ্যাঁ, অনেক সময় নিজের চেহারাটাও দেখে না বেসিনে, বা কিছুই দেখে না, যে একটু ট্যাপের মধ্যে পানি নিবে,
নিয়ে এইভাবে দিয়ে, হ্যাঁ দিবে, দিয়ে একটু পানি, যারা একটু পাঙ্কু মাঙ্কু করে আমার মতো, ওরা আবার একটু পানি এনে দিয়ে একটু চুলে দিবে, চুলে দিয়ে এমনি এমনি একটু চেষ্টা করবে কতক্ষণ স্টাইল করার, দেখবে চুল টুল কিছু হইতেছে না, কিছুক্ষণ এমনি দিয়ে টিয়ে পারতেছে না, চা একটু পারে হাত দিয়ে এমনি দিয়ে টিয়ে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ডান, শেষ। জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডেই ছেলেদের সবটা। এরা ভুলে যায় এখানে ভেজিলিন দিতে হবে, এরা ভুলে যায় এখানে একটু স্নো দিতে হবে, এরা ভুলে যায় এখানে একটু লোশন দিতে হবে। নো মেকআপ, জাস্ট যাও, হ্যাঁ, এটাই মজা, বুঝছো? মেয়েরা আফসোস করতে পারো যে ছেলে হয়ে যদি হতাম, হ্যাঁ, আজ যদি ছেলে হতাম। সো বয়েজ, উই অল আর জেম, আমরা এক একজন জিনিয়াস, বয়েজ আমরা হচ্ছে জিনিয়াস, ওকে? এবার আসো, আচ্ছা একটা টপিক শেষ হলো তো, তাই তোমাদের সাথে একটু দুষ্টামি করতেছি। এখন ভাইয়া আপনার শীত লাগে না? না রে ভাই, আমার শীত লাগেই না, আমি মরুভূমি অঞ্চলের মানুষ, ঠিক আছে? আমার জন্ম হয়েছে কাতারের একদম মরুভূমির মাঝখানে, তাই আমার শীতই লাগে না, আমার জন্ম থেকেই আমার এখানে একটা প্রতিরোধক আছে। ভাই আপনার শীত লাগে না? বেটা আমার সামনে পিছনে নিচে যেই পরিমাণ লাইট আছে, এই লাইট থাকলে শীত কেন? আমি ঘামায় যাবো একটু পরে, এনে ঘামাবো। আচ্ছা, কৃত্রিম হিটারের মধ্যে আছে, আচ্ছা হিটার তো কৃত্রিমই হয়, আবার কৃত্রিম হিটার কি বলি তো। শ্বসন কি? আসো আমরা শ্বসনে প্রবেশ করব। শ্বসন কি? আচ্ছা দেখি, শ্বসন হচ্ছে ভাইয়া এমন একটা প্রক্রিয়া যেখানে আমার গ্লুকোজ জারিত হয়ে কি হয়? গ্লুকোজ জারিত হয়। আচ্ছা ভালো কথা, কি হয়? গ্লুকোজ জারিত হয়ে স্থিতিশক্তি, ওর ভিতরে থাকা জমানো শক্তি, স্থিতিশক্তি কিসে পরিণত হয় বলো? স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। স্থিতিশক্তি কিসে পরিণত হয়? গতিশক্তিতে পরিণত হয়। তাহলে এইটাকে বলা হয় শ্বসন। শ্বসন কি? স্থিতিশক্তি যখন গতিশক্তিতে পরিণত হয়, হ্যাঁ, ওকে। দেখো স্থিতিশক্তিটা, তার ভিতরে জমানো শক্তিটা সে গতিশক্তিতে রূপান্তর করে। তো আমরা জানি শ্বসনের বিক্রিয়া থেকে আমরা যদি এভাবে দেখি, ধরো C6H12O6 প্লাস কি বলা হচ্ছে যে 6 অণু অক্সিজেন, এরা মিলে আমার এইখানে কি তৈরি করবে? 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি, এরা মিলে আমার এইখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি প্লাস আমার 36 এটিপি তৈরি করে। নর্মালি এটা আমরা জানি। কত এটিপি? 36, নট 38। ওকে, হ্যাঁ 38 না 36, ঠিক আছে 36। আচ্ছা, তো এখন দেখো এই জায়গায় এটা শ্বসনের বিক্রিয়া। তাই শ্বসনের বিক্রিয়া গ্লুকোজের সাথে কয় অণু অক্সিজেন বিক্রিয়া করলো? 6। কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি হলো? 6টা। পানি 12টা। এগুলো খেয়াল রাখবে, এগুলো অনেক সময় দেয় যে গ্লুকোজের সাথে কয় অণু অক্সিজেন যুক্ত হয়? 6 অণু অক্সিজেন। এবার আসো আমরা যদি বলি যে এইখান থেকে কি হয়, কোথায় হয়, কখন হয়, এগুলা। আচ্ছা দেখো কোথায় হয়, আমি যদি বলি এটা আমাদের কোষের ভিতরে হয়। সাইটোপ্লাজমেও হয় কিছু জিনিস, আমাদের কোষের যে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতেও হয়। সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া দুইটা মিলে হয়। মাইটোকন্ড্রিয়া দুইটা মিলে এটা হয়। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসটা হয়, মাইটোকন্ড্রিয়াতে বাকি ধাপগুলো হয়, ক্রেবস চক্র এগুলা। আচ্ছা কখন হয়? এটা কি কখন হয়, দিনে না রাতে? ভাইয়া 24 ঘন্টাই চলতে থাকে। হ্যাঁ 24 ঘন্টাই চলতে থাকে। আচ্ছা আমি যখন বলতেছি কোথায়, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, বলো তো শ্বসন কোন কোষে হয়? এই দেখি উত্তর দাও, শ্বসন বিক্রিয়াটা কোন কোষে হয় বলো?
বলো, এই বলো এবার যে কোন কোষে হয়, শ্বসনটা কোন কোষে হয়, এটা সবাই আমাকে বলো তো দেখি। কোন কোষটাতে হয়? জীবন্ত, জীবন্ত বলতেছে কয়েকজন। জীবন্ত কি সব কোষে? এক্স্যাক্টলি, সব জীবন্ত কোষে, জীবিত কোষে, হ্যাঁ সব জীবিত কোষে হয়, মনে রাখতে হবে সব জীবিত কোষে হয়। আচ্ছা, এখন আমাকে যদি বলে এই যে শ্বসনের কাজ কি, শ্বসনের কাজ কি ভাইয়া? শ্বসনের কাজ শক্তি তৈরি করা, সহজ কথা ভাই। ও আমাদের দেহে শক্তি তৈরি করবে, যেই শক্তি ব্যবহার করে আমরা দৈনন্দিন কাজ করব। এই শক্তিটা দিয়েই তো আমি কথা বলতেছি, আমি এখানে ক্লাস নিতেছি, তোমরা আমার ক্লাস করতেছো, তাই না? তাহলে এই কাজ কি? শ্বসনের কাজ হচ্ছে ভাইয়া শক্তি তৈরি করা। এখন এই শ্বসনটা হয় কার থেকে? এই শ্বসনটা হয় কার থেকে? এটা হয় শ্বসনিক বস্তু থাকে। শ্বসনিক বস্তু কারা কারা, মানে যাদের থেকে এটা হবে। শ্বসনিক বস্তু কারা? তাহলে আসো, শ্বসনিক বস্তু হচ্ছে আমার এই যে শর্করা, মানে যারা এই শ্বসনে অংশ নেয়, শর্করা, আমিষ, চর্বি, সবাই কিন্তু শ্বসন হতে পারে। শ্বসন বিক্রিয়া সবার থেকেই হতে পারে। কিভাবে? এই যে আমিষ আর চর্বি, এরা কি করে? এই আমিষ চর্বি এরা হচ্ছে যে তোমার শর্করাতে পরিণত হতে পারে। এরা কি হতে পারে? শর্করাতে পরিণত হতে পারে, হ্যাঁ পরিণত হতে পারে। তো ওরা শর্করাতে পরিণত হয়ে তারপরে ওরা শ্বসনে অংশ নেয়। তার মানে আমরা যখন বলবো শ্বসনিক বস্তু, আমি বলবো যে হ্যাঁ শর্করা থেকেও শক্তি হবে, আমিষ থেকেও শক্তি পাওয়া যায়, চর্বি থেকেও শক্তি পাওয়া যায়। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি আমরা প্রকারভেদে। তো আমাকে যখন বলে প্রকারভেদ, তখন আমি কি আসবে দেখো, প্রকারভেদ বললে আমার মাথায় কি আসে? যে একটা হচ্ছে সবাত শ্বসন, একটা কি সবাত শ্বসন, আরেকটা হচ্ছে অবাত শ্বসন। সবাত এবং অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনে কি বলা হয়? যে এখানে অক্সিজেন লাগে, বাত, সবাত, বাতাস, বাত কি বাতাস, তাহলে বাতাস থাকবে মানে অক্সিজেন থাকে। আর অবাত, অ নাই, তাহলে বাতাস নেই, অক্সিজেন, অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না, এটাকে কি বলে? অবাত। আর অক্সিজেন যদি লাগে এটাকে বলে সবাত, অক্সিজেন যদি না লাগে এটাকে বলে অবাত। এটাকে কি বলে? অবাত, হ্যাঁ আচ্ছা। অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে, এই দুইটা। সবাত তো আমাদের ক্ষেত্রে হয়, তাই না? আমাদের ক্ষেত্রে কি হয়? সবাত শ্বসন, আমরা যারা উন্নত তাদের ক্ষেত্রে সবাত শ্বসন হয়। অবাত শ্বসন হয় কাদের? ব্যাকটেরিয়া, ইস্ট, মানে যারা একটু নিম্ন শ্রেণীর তাদের ক্ষেত্রে অবাত শ্বসনটা হয়। ওকে, এখন এই সবাত শ্বসনের 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা ধাপ। গ্লাইকোলাইসিস প্রথম ধাপ, এরপরে দ্বিতীয় ধাপ পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের জারণ, তৃতীয় ধাপ ক্রেবস চক্র, চতুর্থ ধাপ ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ। তাহলে আমাকে সবাত শ্বসনের মধ্যে বলছে এই 4টার কথা, হ্যাঁ গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ। আচ্ছা, তো এই 4টা, এগুলো নিয়ে আমাদের অনেক কিছু জানবো, টুকটাক যা যা জানা দরকার আমরা এগুলা জানবো, মানে বেশি হাবিজাবি তো এখানে আসবে না, প্রক্রিয়াগুলো তো তোমাদের আসবে না। সো আমাদের যেইটুকু লাগবে আমরা সেইটুকু নিয়েই জানবো, ঠিক আছে? হ্যাঁ এইটুকু নিয়েই জানবো। আচ্ছা, তো চলো আমরা একটু এবার আলোচনা করব আস্তে আস্তে গ্লাইকোলাইসিস নিয়ে। প্রথমেই আসো, গ্লাইকোলাইসিস কি? গ্লুকোজের ভাঙন। খেয়াল করো, গ্লাইকোলাইসিস কি? গ্লুকোজ ভাঙন। আচ্ছা, গ্লুকোজের ভাঙন। তো এই যে গ্লাইকোলাইসিস মানে কি? ভাঙন। তাহলে গ্লুকোজ ভেঙে কি হয়? এই গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়। কি হয় বলতো? 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন। তাহলে এইটা ভেঙে
কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়। তাহলে গ্লাইকোলাইসিস ভেঙে আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়। ওকে, গেল এটা। এবার আসো, এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসে আমরা কি বলি, গ্লাইকোলাইসিসের কথার মধ্যে আমাদের কি আসে? তাহলে গ্লাইকোলাইসিসে দেখো কি কি তৈরি হয় বা এটার বিজ্ঞানীর নাম অনুসারে কি বলা হয় এগুলো একটু দেখি। ওকে, 3টা বিজ্ঞানী মিলে আবিষ্কার করে, এই কারণে এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। ইএমপি দিয়ে 3টা বিজ্ঞানীর নাম, এমডেন, মেয়ার অফ, পার্নাস, 3টা বিজ্ঞানী। একে কি বলা হয়? গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে, মানে 3টা বিজ্ঞানী মিলে আবিষ্কার করছে। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে, হ্যাঁ ওকে, এমডেন, মেয়ার অফ, পার্নাস, ইএমপি পাথওয়ে বলা হয়। এটা কোথায় ঘটে? এটা ঘটে সাইটোপ্লাজমে। এটা কোথায় ঘটবে? এই গ্লাইকোলাইসিস, এই যে গ্লুকোজ ভাঙবে, এটা সাইটোপ্লাজমে ঘটে। ওকে, হ্যাঁ। এবং এই গ্লাইকোলাইসিসটা দেখো, এই গ্লাইকোলাইসিসটা কি বলা হয়? যে এটা সবাত এবং অবাত 2 শ্বসনের প্রথম ধাপ। সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। প্রথম ধাপ। তাহলে সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, ঠিক আছে। তাহলে সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আচ্ছা, এখন এই যে গ্লাইকোলাইসিসে কি কি তৈরি হবে খেয়াল করো। এবার এই গ্লাইকোলাইসিসে কি কি তৈরি হবে? তাহলে গ্লাইকোলাইসিসে তৈরি হবে হচ্ছে যে আমার প্রথমে বলা হয় 2 অণু নিট এটিপি। নিট এটিপি মানে ওর মূলত তৈরি হয় 4টা এটিপি, বাট 2টা এটিপি খরচ হয়, তাহলে 2 অণু নিট এটিপি। আচ্ছা, আর কি হয়? 2 অণু NADPH+H+, এটা। তাহলে এই জিনিসগুলা তৈরি হয়। কি তৈরি হয়? এগুলা তৈরি হবে। হ্যাঁ, এই জিনিসগুলা ওর এইখানে তৈরি হবে। তাহলে কি কি তৈরি হয়? 2 অণু নেট এটিপি, মানে একদম সব কাটছাট করার পরে 2 অণু নেট এটিপি থাকবে, এবং 2 অণু NADPH+H+ হয়। এবং গ্লাইকোলাইসিসের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওর 1 অণু NADPH+H+ ইজ ইকুয়াল টু 2 এটিপি। এটা একটা ব্যতিক্রমী। নর্মালি আমরা পড়েছি 1 অণু এনএডিপি ওরা কি করে? ওরা 3টা এটিপি তৈরি করে, বাট গ্লাইকোলাইসিসের 1 অণু এনএডিপি ইজ ইকুয়াল টু 2 অণু এটিপি। এটা ব্যতিক্রমী। 2 এটিপি, জাস্ট এটা মাথায় রাখবে। 1 অণু এনএডিপি ইজ ইকুয়াল টু 2 এটিপি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এইটুকু হচ্ছে আমার মূল ব্যাপার, যে গ্লাইকোলাইসিসে আমার কি হচ্ছে, কয়টা কোন কোন জিনিসগুলা হচ্ছে, এই পয়েন্টগুলা আমরা জেনে ফেললাম গ্লাইকোলাইসিসের পয়েন্ট থেকে। এখন এই গ্লাইকোলাইসিসের মধ্যে যেটা বলা হয়, দেখো 1, 3, 9, ও তো অনেকগুলো ধাপ। ধাপগুলো তোমাদের লাগে না, শিখতেও হবে না। গ্লাইকোলাইসিসের ওই বিক্রিয়া, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, নো, আসে না। আচ্ছা, তো এইখানে মনে রাখবা 1, 3, 9 এই ধাপগুলো, ধাপ 1, 3, 9 এরা হচ্ছে কি একমুখী। এরা কি একমুখী, এরা হচ্ছে একমুখী বিক্রিয়া। তাহলে কোন কোন ধাপ? ধাপ 1, 3, 9, 139 এরা হচ্ছে কি একমুখী। এরা হচ্ছে কি একমুখী। হ্যাঁ, ওকে, পয়েন্ট বুঝা গেল। এরপরে আচ্ছা, এখন এতটুকুই কি পড়লে শেষ হয়ে যাবে ভাইয়া? এতটুকু জানলেই হবে? এখানে মনে রাখবা এই গ্লাইকোলাইসিসটাকে নিয়ন্ত্রণ করে কি একটা এনজাইম, ওর নাম কি ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ এই এনজাইমটা, এই এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, ও কি কাজ করবে? ও হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে, এই গ্লাইকোলাইসিসকে কি করে? ও নিয়ন্ত্রণ করে। তাহলে তোমাকে যদি বলে কে নিয়ন্ত্রণ করে? ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে? ফসফোফ্রুক্টোকাইনেজ এটাকে নিয়ন্ত্রণ করে, এইটা। হ্যাঁ, এতটুকু।
ঠিক আছে? তাহলে আমরা গ্লাইকোলাইসিস থেকে এই তথ্যগুলাই শিখব। গ্লাইকোলাইসিস থেকে আমরা এই তথ্যগুলোই শিখব। আমাদের এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, এইবার এখানে দেখো, ও যে পাইরুভিক অ্যাসিড হইল না, হ্যাঁ, এই যে পাইরুভিক অ্যাসিডে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড হইল, এই পাইরুভিক অ্যাসিডে কি বলা হচ্ছে দেখো, কত পার্সেন্ট শক্তি জমা থাকে? 80% শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা থাকে। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডে জমা থাকে। তাহলে দেখো, ওর 80% শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা। আর যেই এনএডিপি গুলা যে বের হয় না, এটিপি এনএডিপি তৈরি হয়, এগুলা কি মোট শক্তির 17%। তাহলে এই 17% কি? এটা এটিপি ও ওই যে এনএডিপি, এগুলা যে তৈরি হচ্ছে না, এনএডিপিএইচ, হ্যাঁ, এগুলা হচ্ছে মাত্র এখানে কত শক্তি, কতটুকু শক্তি? 17%। 80% শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা আছে, 17% হচ্ছে এই এটিপি এনএডিপিএইচ গুলাতে। তাহলে আর 3% গেল কই? আর 3% অপচয় হয়। সহজ কথা, সহজ বাংলায় বললে এটা অপচয়, মানে বের হয়ে গেছে প্রক্রিয়া হওয়ার সময়, এরা তাপ হিসেবে বের হয়ে গেছে, মানে এরা অপচয় হয়ে গেছে। 3% হচ্ছে অপচয়। ওকে, হ্যাঁ, তাহলে 3% কি? অপচয়। ওকে, এইটা গেল। এইবার আসো গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে, ধরো অশর্করা, মানে অশর্করা এভাবে লিখে দিই যে আমিষ অথবা চর্বি থেকে গ্লুকোজ তৈরি। আমিষ অথবা চর্বি থেকে গ্লুকোজ তৈরি, এটাকে বলে কি? গ্লুকোনিওজেনেসিস। তাহলে তুমি এই যে আমিষ চর্বি, চিন্তা করো, এইগুলা থেকে তুমি গ্লুকোজ বানাচ্ছ, এইগুলা থেকে গ্লুকোজ বানাচ্ছ, এইটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, গ্লুকোনিও মানে নতুন করে, নিউ মানে নতুন, নতুন করে গ্লুকোজ। তাহলে এই যে আমিষ চর্বি, এগুলা থেকে যে আমি নতুন করে গ্লুকোজ তৈরি করতেছি, এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, গেল এটা গ্লুকোনিওজেনেসিস। এখন এই যে গ্লুকোনিওজেনেসিস, এই গ্লুকোনিওজেনেসিসে কাদের মধ্যে হয়? এই যে দেখো, আমরা বলি, হ্যাঁ, যে রের বীজ, রেরি, তারপরে হচ্ছে যে রেরির যে বীজ, তারপরে হচ্ছে সূর্যমুখী, এদের কি হয়? হ্যাঁ, এই জায়গাগুলোতে এই গ্লুকোনিওজেনেসিস ঘটে। মানে ওদের যে চর্বিগুলো থাকে ভিতরে, এই চর্বিগুলো কি হয়? শর্করাতে পরিণত হয়, ওই শর্করা পরবর্তীতে শক্তি তৈরি করে। বুঝছো? চর্বিগুলো কি হয়? ওরা আগে গ্লুকোজে পরিণত হয়, তারপরে ওই গ্লুকোজ শক্তি তৈরি করে। তাহলে এইখানে গ্লুকোনিওসিস এটা ঘটে, গ্লুকোনিওজেনেসিস ঘটে কোথায়? এই যে রেরি বীজ, সূর্যমুখী, এগুলাতে এটা ঘটবে, গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, ওকে, তাহলে এই বীজগুলোতে ঘটবে। এবার আসো পাইরুভিক অ্যাসিডের জারণ। পাইরুভিক অ্যাসিড কয়টা হয়েছিল? দুইটা পাইরুভিক অ্যাসিড হয়েছিল, রাইট? ওকে, সো আমার দুইটা পাইরুভিক অ্যাসিড কি হবে এবার দেখো, হ্যাঁ, দুইটা পাইরুভিক অ্যাসিড, 2 পাইরুভিক অ্যাসিড, এবার ওরা জারণ হবে। 2 পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বন, তাই না? 3 কার্বন বিশিষ্ট। ওকে, পাইরুভিক অ্যাসিড এটা কিসে পরিণত হবে? 2 অণু অ্যাসেটাইল কোয়েতে পরিণত হবে। অ্যাসেটাইল কোএ মানে কোএনজাইম এ, অ্যাসেটাইল কোএ। এটা কয় কার্বন? 2 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তাহলে এইটা তো ছিল 3 কার্বন, তাহলে ভাইয়া এখানে কি হইলো? 2 কার্বন। তাহলে কার্বন কই গেল? উধাও হইলো। এই জায়গায় আমার 2টা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। হ্যাঁ, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, তাহলে 2টা কার্বন সংখ্যা কমে গেল। দেখো, অ্যাসেটাইল কোয়ে, তাহলে 2টা কার্বন ডাই অক্সাইড বের হইল। আর কি হয়? এই জায়গা থেকে একটা ঘটনা ঘটে যে এইখানে
এনএডি থেকে এনএডি, ঠিক আছে, খেয়াল করো এখানে কি হবে, এনএডি থেকে এরা এনএডি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হবে। তাহলে এটা কয়টা, 2 এনএডি থেকে 2টা এনএডি। তাহলে আমরা এইখান থেকে প্রাপ্যটা কি বলতো, প্রাপ্যটা কি, আমার এখানে প্রাপ্য হচ্ছে 2 অণু এনএডি এইচ প্লাস পাচ্ছি এই ধাপে, এবং এবং এটা কি পাচ্ছি, 2 অণু কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে এই জিনিসটা কোথায় ঘটে, হ্যাঁ কোথায় ঘটে, এই যে পাইরুভিক অ্যাসিডের এটা, হ্যাঁ এটা কোথায় ঘটে বলতে পারবা? ওকে, তাহলে দেখো এই পাইরুভিক অ্যাসিডের জারণ এইটা ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স মানে ভিতরের যে তরল উপাদান সেইখানে এটা ঘটে, ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার কোথায় ঘটবে, ম্যাট্রিক্সে এটা ঘটবে, ঠিক আছে, দেখছো? তার মানে এখন আমার মাইটোকন্ড্রিয়ায় সব ঢুকে গেছে, সব কোথায় এখন, মাইটোকন্ড্রিয়ায় ঢুকে গেছে, হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, আচ্ছা, এখন আমার পাইরুভিক অ্যাসিডের জারণ আমরা তাহলে হয়ে গেল। এবার এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এরা এবার কি হবে, ক্রেবস চক্রে যাবে। এরা কোথায় যাবে, ক্রেবস চক্রে প্রবেশ করবে। এবার কিভাবে করে দেখো, এই ক্রেবস চক্রের জন্য আগে থেকেই একটা উপাদান এখানে থাকে যেটাকে বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা আগে থেকেই থাকে। এটা কয় কার্বন, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এই একটা অক্সালো অ্যাসিটিকের সাথে কি হয়, এখান থেকে আসে অ্যাসিটাইল কোয়ে, ওই যে এতক্ষণ যেটা তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে। তো ওরা এই যে অ্যাসিটাইল কোয়ে তো 2 কার্বন, ওকে ভালো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন, এরা দুইজন মিলে এখানে যে প্রথম স্থায়ী যৌগ যেটা তৈরি করে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে দুইটা মিলে আমার যেটা গঠন করে সেটাকে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড বলে, কি বলে এটাকে বলতো, সাইট্রিক অ্যাসিড বলে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড, তাহলে সাইট্রিক অ্যাসিডটা আমার এখানে কি বলি আমরা, কয় কার্বন বিশিষ্ট, হ্যাঁ দেখো কয় কার্বন বিশিষ্ট, এই যে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন, কয় কার্বন, 6 কার্বন বিশিষ্ট। সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট ভাইয়া, 6 কার্বন বিশিষ্ট। আচ্ছা, ভালো পয়েন্ট। এরপরে আমরা যদি এখানে বলি যে দেখো এই যে অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মিলে সাইট্রিক অ্যাসিড হলো, এই সাইট্রিক অ্যাসিড ওর প্রথম স্থায়ী যৌগ, ওকে এটাও লিখে দেই, প্রথম স্থায়ী যৌগ। এবার আসো, এই সাইট্রিক অ্যাসিড এইটাতে কয়টা কার্বক্সিলিক মূলক থাকে জানো, 3টা কার্বক্সিলিক মূলক থাকে, 3টা কার্বক্সিলিক মূলক থাকে। তো এই যে 3টা কার্বক্সিলিক মূলক থাকে, এই জন্য এর নাম কি, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। যেহেতু এখানে 3টা কার্বক্সিলিক মূলক থাকে, 3টা কার্বক্সিলিক, তাই নাম হয়ে গেছে এই ক্রেবস চক্রের অপর নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড কেন, কারণ ওর প্রথম স্থায়ী যৌগের নাম সাইট্রিক অ্যাসিড, তাই ওর আরেকটা নাম সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে ওর নাম কি কি দেখো, ক্রেবস চক্র, বিজ্ঞানীর নাম অনুসারে ক্রেবস, ওর প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড, তাই ওর আরেকটা নাম সাইট্রিক অ্যাসিড চক্র। ও এই সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিলিক মূলক থাকে, তাই এর আরেকটা নাম এই চক্রের
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখছো? হ্যাঁ, বুঝা গেল? তাহলে আমরা এই পয়েন্টগুলা কিন্তু একদম ক্লিয়ার, সহজ করে ভাইয়া, এতটুকুই আসে, এতটুকুই তোমরা পড়বা, এতটুকুর বেশি তোমাদের কিছু আসে না, বাট তোমরা এগুলাতেই গোলমাল পাকাও, এগুলাতেই গোলমাল পাকাও, ঠিক আছে? সো এগুলো গোলমাল পাকানো যাবে না, ওকে? বুঝা গেল? আচ্ছা, দেখছো? ওকে, এখন আর কি, আরো কিছু আছে, যেমন দেখো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা তো আগে থেকেই থাকে। এই যে আগে থেকে থাকার জন্য ওকে বলা হয় আবাসিক অণু। আবাসিক মানে কি? আগে থেকে এখানে আজীবন বসবাস করে থাকে। তাহলে এই ক্রেবস চক্র তো মাইটোকন্ড্রিয়াতে হয়, তো মাইটোকন্ড্রিয়াতে আগে থেকেই এই অক্সালো অ্যাসিটিক রেডি থাকে, এ কারণে ওকে বলা হয় আবাসিক অণু। তাহলে আবাসিক অণু বললে কাকে বলবো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো এইটাকে, এই ক্রেবস চক্র, এটার নামটা ক্রেবস, ক্রেবস। আচ্ছা, ক্রেবস চক্রের নিয়ন্ত্রককে, নিয়ন্ত্রক মানে এই জিনিসটাকে একজন নিয়ন্ত্রণ করবে না, একজন তো থাকবে যে এটাকে নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রকটাকে, আচ্ছা, তো নিয়ন্ত্রক হচ্ছে একটা এনজাইম, কি বলে? আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট, সাইট্রেট ডিহাইড্রোজেনেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। হ্যাঁ, কি নাম? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তাহলে ওর নিয়ন্ত্রকের নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। মনে থাকবে? এই এনজাইমের নামটা মনে থাকবে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এইটা। আচ্ছা, দেখো এতটুকু সবাই বুঝছো কিনা ভাইরা? হ্যাঁ, বলো তো। হ্যাঁ, আচ্ছা, বুঝছো? এবার এই ক্রেবস চক্র থেকে কি শক্তি পাই, কি কি পাই, এবং এইটাকে অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়? অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়। ওকে, ওকে, আচ্ছা, তো এখন আসি, দেখো শক্তির কি কি পাই, আগে আমরা ওর জায়গা থেকে কি কি পাবো প্রাপ্তিটা লিখি। আচ্ছা, প্রাপ্তি কি কি পাই, তো দেখো এই যে প্রাপ্তির মধ্যে প্রথমেই একটা জিনিস লাগে, সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড পাই। ওর এই ক্রেবস চক্রে একটা উপাদান আসে যার নাম সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিডের কাজ হচ্ছে ক্লোরোফিল কি করা। দেখো সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল তৈরি করে। সাকসিনিক অ্যাসিড কি করে বলতো? ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা রাখে। ক্লোরোফিল সৃষ্টিতে সাকসিনিক অ্যাসিডের একটা রোল আছে, সাকসিনিক অ্যাসিডের একটা রোল আছে। আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, তাহলে সাকসিনিক অ্যাসিড। এবার আসো আর কি কি পাই আমরা এবার ওর থেকে আমরা মোট 6 অণু NADH+H+ পাবো। কয়টা পাই? 6 অণু। এরপরে
তোমার হচ্ছে দুই অণু FAD2H পাই, হ্যাঁ, আর দুই অণু ATP পাই। আচ্ছা, নর্মাল। আর কি পাই? 4 অণু কার্বন ডাই অক্সাইড পাই, 4 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে ওই যে দেখো ওইখানে 2 অণু, ওই যে মনে আছে কোথায়, এই যে এইখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর এই ক্রেবস চক্রে 4 অণু, তাহলে মোট 6 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়। পড়েছি না? পড়েছ। তো এখন দেখো এই যে 6 অণু, এটা থেকে আমরা কি পাবো? তাহলে এটা প্রতিটা থেকে 3 অণু ATP, তাহলে আলটিমেটলি আমরা পরবর্তীতে গিয়ে এখানে 18 ATP পাবো, রাইট? 18টা ATP পাবো। 2 অণু FAD2H, আমরা জানি একটা FAD2H থেকে 2টা ATP বের হয়, 2টা ATP পরবর্তীতে তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে, কয়টা? 2টা। তাহলে 2টা থেকে 4টা ATP পাবো, আর এখানে তো 2 অণু ATP আছেই। ওকে, সো আমরা পাচ্ছি কত? ক্রেবস চক্রে আমরা কত ATP পাচ্ছি? 18 4 22 2 24, তাহলে 24টা ATP পাবো আলটিমেটলি, প্লাস 4 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। দেখছো? বলো, ক্লিয়ার? হ্যাঁ, দেখো সবাই, তাহলে আমরা এই পয়েন্টগুলো ক্লিয়ার করতে পারলাম, এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসি এই দিক থেকে, যদি আমি বলি এই অ্যামফিবলিক পাথওয়ে কেন বলা হয়েছে? ক্রেবস চক্রকে অ্যামফিবলিক বলা হয় কারণটা কি? কারণ এইখানে ভাঙা গড়া দুইটাই হয়। এই যে ক্রেবস চক্রে বিভিন্ন বস্তু ভাঙে, আবার অনেক কিছু তৈরি হয়, ভাঙে তৈরি হয়। তাহলে এই জায়গাটায় কি হয়? ভাঙা গড়ার, ভাঙেও আবার গড়ায়, ভাঙা গড়ার একটা চক্র। বিভিন্ন বস্তু ভাঙে, বিভিন্ন কিছু তৈরি হয়, ভাঙে তৈরি হয়। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যামফিবলিক পাথওয়ে। অ্যামফি মানে কি? অ্যামফি মানে কি? বোথ, মানে দুইটাই হয়, ভাঙতেও থাকে, গড়তেও থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যামফিবলিক পাথওয়ে, এটা মনে রাখবা। এবার সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইখানে তোমাদের একটা জিনিস খালি ইম্পর্টেন্ট, 4টা কমপ্লেক্স আছে। এখানে কয়টা কমপ্লেক্স? 4 কমপ্লেক্স, 4টা কমপ্লেক্স। এগুলো তোমাদের কনসেপ্ট বইয়ের নাম আছে, নামটা একবার দেখে যাবা, নামগুলো রিড করে যাবা একবার। হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম কমপ্লেক্স, এগুলো থাকে না, আমার তো ইম্পর্টেন্ট, বাট একবার রিড দিয়ে যাবা। বাট মূলত মনে রাখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটার মাধ্যমে তোমার ATP তৈরি হয়, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা মাইটোকন্ড্রিয়ার পর্দায় থাকে। তো ওইখানে 4টা কমপ্লেক্স থাকে। কয়টা কমপ্লেক্স? 4টা কমপ্লেক্স। আচ্ছা, তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক কে থাকে জানো? এই যে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয়, ইলেকট্রন প্রবাহিত হইতে থাকে। এখন সর্বশেষ গ্রাহক থাকে কে? ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক এই যে শ্বসনে, সেটা থাকে অক্সিজেন। কে? অক্সিজেন। অক্সিজেন সবার শেষে এই ইলেকট্রনটাকে গ্রহণ করে। তাহলে তুমি দেখো, অক্সিজেন যদি না থাকে, তাহলে এই পুরা জিনিস উল্টা দিকে বন্ধ হয়ে যাবে। কথায় একটু বুঝতে হবে কি বলছি। এই যে অক্সিজেন যদি না থাকে, তাহলে এই ইলেকট্রনটাকে গ্রহণ করার মতো কেউ থাকবে না। তার মানে তুমি যদি অক্সিজেন না থাকে তোমার দেহে, তুমি যদি অক্সিজেন না পাও, তাহলে কি হবে? এই যে উল্টা দিক থেকে সব বন্ধ, এটা বন্ধ, ইলেকট্রন ক্রেবস চক্র বন্ধ, গ্লাইকোলাইসিস বন্ধ, সব বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে সব বন্ধ। তাহলে শক্তি তৈরি হবে না। কারণ আমার একটা চক্র, একটা মেশিন যখন চলতে থাকে, তার পুরোটা শেষ হওয়া লাগে, তাই না? মানে শুরু থেকে শেষ। এখন শেষে গিয়ে যদি আটকায় থাকে, তাহলে মেশিন চলবে? মেশিনটা চলবে, শেষে গিয়ে আটকায় চলবে না। এটাই, তাহলে ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন থাকাই লাগবে, না হলে এই ইলেকট্রনটা যাইতে পারবে না। তাহলে পুরা রাস্তা ধরে জ্যাম হয়ে যাবে, পুরা ইলেকট্রন প্রবাহ এগুলো সব জ্যাম, প্রক্রিয়াগুলো আগাবে না, পুরাটা জ্যাম বেঁধে যাবে। জ্যাম বেঁধে গেলে শক্তি তৈরি হবে না, ঝামেলা, বুঝছে? তখন মারা যায়। এই যে অক্সিজেনের অভাবে আমরা, আমাদের ব্রেইন যদি অক্সিজেন না পায়, দেখা যায় বলা হয় যে ওরা 1 মিনিটের মধ্যেই, মানে 1-2 মিনিটেই মানে তুমি বেহুশ হয়ে যাবা, মানে তুমি পারবা না, মৃত্যু হয়। তো এই যে ব্যাপারটা, তাহলে কেন? কারণ ওই যে ইলেকট্রনটা গ্রহণ করতে পারে না অক্সিজেন, সো শক্তি তৈরি হয় না, শক্তি সাপ্লাই হতে পারে না, ইনস্ট্যান্ট ডেড।
ওকে, সবাই দেখো, এই এটা মাথায় রাখবা, হ্যাঁ, অক্সিজেন হচ্ছে সর্বশেষ রাহক। আচ্ছা, তাহলে প্রাপ্ত শক্তি আমরা আলটিমেটলি যা পাচ্ছি, মোট মোট শক্তি আমরা পাইলাম কত? মোট শক্তি আমরা পেয়ে থাকি, এটা মনে রাখো, কত? আমরা মোট শক্তি পেয়ে থাকছি 36 এটিপি। কত? 36 এটিপি। ঠিক আছে, 36 এটিপি। আচ্ছা, তাহলে এই 36 এটিপি থেকে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাবো? 360 কিলো ক্যালোরি শক্তি পাবো। কত কিলো ক্যালোরি? 360 কিলো ক্যালোরি শক্তি পাবো। ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, এটা মাথায় রাখবা। আচ্ছা, আর এমনিতে যদি বলে যে 1 মোল গ্লুকোজকে পোড়ালে কি পাওয়া যাবে? 1 মোল গ্লুকোজকে যদি বলে যে 1 মোল গ্লুকোজ তুমি পোড়াইলা, নর্মালি পোড়াইলা, হ্যাঁ, আমরা তো পাচ্ছি এত, কিন্তু গ্লুকোজ থেকে, তাহলে কিন্তু আমি যদি 1 মোল গ্লুকোজকে এমনিতে পোড়ালে আমরা কত পাবো জানো? কত কিলো ক্যালোরি শক্তি পাই নর্মালি? 686 কিলো ক্যালোরি শক্তি পাই যদি 1 মোল গ্লুকোজকে আমরা এমনি পোড়াই। কিন্তু আমরা বায়োলজিক্যালি আমরা পাচ্ছি কত এখান থেকে? এই যে 360 কিলো ক্যালোরি। হ্যাঁ, 360 কিলো ক্যালোরি। তাহলে এই তথ্যটাও একটু দেখে যাবা। ওকে, এবার আসো অবাধ শ্বসন। অবাধ শ্বসনে কি ঘটে? জাস্ট এখানে অক্সিজেন নাই, এখানে কি নাই? অক্সিজেন নেই। সো অক্সিজেন যেহেতু নাই, তাহলে এইখানে কি ঘটে জানো? এখানে একটাতে হয় হচ্ছে কি, গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। আবার এমনও হতে পারে এই গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হয়। তাহলে অবাধ শ্বসনে গ্লুকোজ থেকে ইথানল হতে পারে, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিডও হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে। তাহলে ইথানল এবং ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তো এই যে পাস্তুর ইফেক্ট, হ্যাঁ, পাস্তুর ইফেক্ট। আচ্ছা, পাস্তুর ইফেক্টটা লুই পাস্তুর আবিষ্কার করছেন। হ্যাঁ, লুই পাস্তুর আবিষ্কার করছেন। তো পাস্তুর ইফেক্টে একটা কথা বলা হয় যে তোমার এখানে তোমাদের ইয়েতে একটা কথা আমরা এখানে তোমাদের ইয়ের মেইন বইয়ে এটা নাই, এটা দেখো, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস হ্রাস হওয়ার একটা ব্যাপার। গ্লাইকোলাইসিস হ্রাস হয় যখন আমরা ফার্মেন্টেশন থেকে সজীব কোষে নিয়ে আসি, মানে তোমার সবাত শ্বসন থেকে যখন এটা ফার্মেন্টেশন হয়, মানে অবাধ শ্বসন হতে থাকে, তখন আমার গ্লাইকোলাইসিস হ্রাস পায়, গ্লাইকোলাইসিস হ্রাস পায়। ঠিক আছে, তো এইটাকে বলে পাস্তুর ইফেক্ট। পাস্তুর ইফেক্ট। এই পড়ালেখা করো। আরেকবার লেখাটা দেখান। কোন লেখাটা দেখাবো? কোন লেখা দেখাবো? এই যে দেখালাম এই লেখা। তাহলে পাস্তুর ইফেক্ট হচ্ছে ভাইয়া তেমন কিছুই না, গ্লুকোজটা কমে, মানে গ্লাইকোলাইসিসটা হ্রাস হয়। ঠিক আছে, সবাত শ্বসন থেকে যখন ফার্মেন্টেশনে নিয়ে আসা হয় তখন গ্লাইকোলাইসিসটা হ্রাস হয়। ওকে, এটাকে বলে পাস্তুর ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আসো এইখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট দেখো। তাহলে গ্লাইকোলাইসিস যে হ্রাস পায়, মানে গ্লাইকোলাইসিস হ্রাস পায় কখন? ফার্মেন্টেশন থেকে। খেয়াল করো, ফার্মেন্টেশন মানে ওই যে অবাধ শ্বসন আর কি। হ্যাঁ, অবাধ শ্বসন। তাহলে ফার্মেন্টেশন থেকে যখন তুমি সবাত শ্বসনে যাবা, সবাত শ্বসন, ঠিক আছে, এই কথাটা বলছে। হ্যাঁ, ওকে, ফার্মেন্টেশন থেকে সবাত শ্বসনে গেলে গ্লাইকোলাইসিস হ্রাস পায়, তখন এটাকে বলে পাস্তুর ইফেক্ট। আর আমরা যদি এমনি বলি সবাত শ্বসন, খেয়াল করো, সবাত শ্বসন থেকে ফার্মেন্টেশনে গেলে, হ্যাঁ, ফার্মেন্টেশনে যখন যায়, ফার্মেন্টেশন মানে অবাধ শ্বসনের এদিকে যখন যাবে, তখন হ্যাঁ গ্লুকোজ 18 গুণ দ্রুত মেটাবোলাইজ করে, মানে দ্রুত কাজ করে, 18 গুণ দ্রুত সে কি করে? মেটাবোলাইজ করে। এই কথাটা ওকে,
এটাই মাথায় বলছে যে এটা ফার্মেন্টেশন কি, ওই যে কোষের বাইরে ধরো তোমার অবাধ শ্বসন, হ্যাঁ, ওই যে জাইমেজ এনজাইম দিয়ে তোমার গ্লুকোজ থেকে অ্যালকোহল বানানো হইলো, এগুলোকে ফার্মেন্টেশন বলে। তাহলে এই যে সবাত শ্বসন থেকে যখন তুমি গ্লুকোজটাকে ফার্মেন্টেশনে নিবা, তখন ও 18 গুণ দ্রুত মেটাবলাইজ করে। কত গুণ দ্রুত? 18 গুণ। এইটা তোমাদের অনেক প্রশ্নে আসে যে আমার সবাত শ্বসন থেকে আমি গ্লুকোজকে ফার্মেন্টেশনে নিলাম, কত গুণ দ্রুত সে কাজ করবে? 18 গুণ দ্রুত সে মেটাবলাইজ করে। ফার্মেন্টেশন অলরেডি বলছি, এখানে কি থাকবে? জাইমেজ এনজাইমের উপস্থিতিতে জাইমেজ এনজাইম কি করবে? জাইমেজ এনজাইমের মাধ্যমে, জাইমেজ এনজাইম দ্বারা আমার অ্যালকোহল, জাইমেজ এনজাইম দ্বারা ইথানল ও ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, ইথানল ও ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এই কথাটা বলছে, ইথানল ও ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, এটাকে বলা হয় ফার্মেন্টেশন। আচ্ছা, তো এখন আমরা যদি অবাধ শ্বসনের এই ব্যবহারে যাই, দেখো বলছে কি দুগ্ধ শিল্পে যেমন বলা হয় যে দই তৈরিতে আমার কত তাপমাত্রা লাগে জানো? 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখানে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে দইয়ের, এরা হচ্ছে কি সব দেখবা ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এই ব্যাকটেরিয়াগুলা এখানে কাজ করে। ঠিক আছে, তারপরে আমরা বলছি মাংস ও মাছের এগুলাতে কাজ করে। হ্যাঁ, জাপানে যেমন মাছ হতে তৈরি কাতসুবুশি, জাপানে এগুলাতে কাজ করে, মাংস ও মাছে কাজ করবে। আচ্ছা, ভিটামিন তৈরিতেও ভূমিকা রাখে। ভিটামিন কোন কোন ভিটামিন তৈরি করে? দেখো, ভিটামিন বি1 ও বি2, ভিটামিন বি1 ও বি2 তে এটা সাহায্য করে। দেখছো? হ্যাঁ, ওকে। তারপরে আসো যে পাট শিল্পে কি বলছে? পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম ওর মধ্যে কি হয়? অবাধ শ্বসন হয়, এবং ওইটা থেকে পাট শিল্পে পাটের লোম ছাড়া, মানে পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। হ্যাঁ, পাটের আঁশ ছাড়াতে। ওকে। চামড়া শিল্পে দেখো, এটা কি? চামড়া শিল্পে হচ্ছে ব্যাসিলাস, এই ব্যাকটেরিয়ার ওর এখানে কি হয়? অবাধ শ্বসন হয়, এবং এটা লোম মুক্ত করে, হ্যাঁ, চামড়াটাকে লোম মুক্ত করে, ব্যাসিলাস। ঠিক আছে, ব্যাসিলাস। তাহলে কোনটাতে কি ব্যবহার হয়? তারপরে ধরো তুমি ভিনেগার বানাবা, হ্যাঁ, এই ভিনেগারের জন্য আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া কাজ করে এখানে, যার অবাধ শ্বসন হয়, অ্যাসেটোব্যাক্টর অ্যাসেটি এখানে কাজ করে। কে কাজ করে? অ্যাসেটোব্যাক্টর অ্যাসেটি। ঠিক আছে, এইটা কাজ করে, মনে থাকবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে অবাধ শ্বসনের ব্যবহার। এগুলো কি? অবাধ শ্বসনের ব্যবহার। হ্যাঁ, সবাই এই জিনিসগুলা পড়বা। আচ্ছা, এবার আসো শ্বসনিক হার কি বলছে? শ্বসনিক হার মানে কি? তার মানে ও কতটুকু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলো ডিভাইডেড বাই অক্সিজেন গ্রহণ। ঠিক আছে, তাহলে এইটাকে বলে শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট, RQ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ ডিভাইডেড বাই অক্সিজেন গ্রহণ। তাহলে এই শ্বসনিক হারে আমার এই জায়গাতে কি বলছে? হ্যাঁ, শ্বসনিক হারে দেখো যে যেমন আমাকে বলছে গ্লুকোজের শ্বসনিক হার কত জানো? গ্লুকোজ এটার হচ্ছে শ্বসনিক হার 1। এখন ম্যালিক অ্যাসিডের আবার একটু আলাদা। মনে রাখো, মালে ভরপুর, তাই না? ম্যালিক অ্যাসিড মালে ভরপুর, ওর কত হবে? ওর একটু বেশি হবে, 1.33, 1-এর চেয়ে বেশি। ম্যালিক বড়, মালামাল বেশি, ম্যালিক 1-এর চেয়ে বেশি হবে। ওলিক অ্যাসিড, দেখো ওলিক মানে কি? অল্প। ওলিক অ্যাসিড ওর ক্ষেত্রে আবার কম, 0.71। তাহলে এই যে মানগুলা আমাদের জন্য দরকার, তাহলে গ্লুকোজের একটা, এইটার একটা, তাহলে ম্যালিক অ্যাসিড, এগুলা বুঝলা? হ্যাঁ, ওলিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ, দেখছো?
তাহলে এটা এই যে শ্বসনিক হার, তাহলে গ্লুকোজেরটা 1, কারণ গ্লুকোজে আমরা জানি 6টা কার্বন ডাইঅক্সাইড বের করে 6টা অক্সিজেন গ্রহণ করে 1। ম্যালিক অ্যাসিড মালামালে ভরপুর, তাহলে 1.33, ওলিক অ্যাসিড কম 0.71। আচ্ছা, এখন আসি বাহ্যিক প্রভাবক। আবারও এগুলো রিটেনে আসতে পারে। রিটেনে বাহ্যিক প্রভাবক কি কি রিটেনে আসতে পারে? হ্যাঁ, বাহ্যিক প্রভাবকে দেখো, তাপমাত্রা, ওর অপটিমাম তাপমাত্রা কত? আমরা বলে থাকি 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এইটা হচ্ছে তার অপটিমাম তাপমাত্রা। সালোক সংশ্লেষণে আমরা পড়েছি 22 থেকে 35, আর এইখানে হচ্ছে 20 থেকে, এগুলো খেয়াল রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে সালোকে 22 থেকে 35, শ্বসনে 20 থেকে 35। অক্সিজেন, অক্সিজেন যদি বাড়ে শ্বসন বাড়বে, সিম্পল। ওকে, ভালো কথা, শ্বসন বাড়বে। এরপরে পানি, আলো, এগুলো যদি বেশি বেশি থাকে, আলো পর্যাপ্ত, পানি পর্যাপ্ত, তাহলে আমার শ্বসন বাড়বে। ওকে, ভালো। খনিজ পদার্থ থাকলে বাড়বে, শ্বসন কি হবে? বাড়বে, খনিজ পদার্থ যদি। এখন কার্বন ডাই অক্সাইড কি? উৎপাদ। তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইড হচ্ছে উৎপাদ, তাই না? উৎপাদ, আমরা জানি উৎপাদ যদি বেড়ে যায়, বিক্রিয়ায় যদি উৎপাদের পরিমাণটা বাড়ে, তাহলে বিক্রিয়া আগাবে? আগাবে না, তাহলে উল্টা। তাহলে উৎপাদ যদি বাড়ে, তাহলে আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, তাহলে শ্বসন কমবে। শ্বসন কি হবে? কমে যাবে, শ্বসন কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ সবাই, তাহলে কার্বন ডাই অক্সাইডে আমার এটাই বলছে, উৎপাদ বেড়ে গেলে শ্বসনটা কমে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, তাহলে আমার শ্বসন বিক্রিয়া কমবে। তাহলে এগুলা হচ্ছে বাহ্যিক প্রভাবক। এগুলা কি? বাহ্যিক প্রভাবক, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ প্রভাবক কারা কারা? অভ্যন্তরীণ মানে ভিতরে যেগুলো থাকে, যেমন জটিল খাবার, এই যে আমিষ, চর্বি, এরা যদি থাকে শ্বসন বাড়বে। তোমার যত আমিষ থাকবে, চর্বি, এগুলো যত বেশি থাকবে, তত এটা শ্বসন বাড়বে। উৎসেচক, এটা কি? এটা যদি বাড়ে, তাহলে শ্বসন বাড়বে। এনজাইম, এনজাইম থাকা উচিত না? এই যে এত কিছু, এনজাইম তো লাগবে, এনজাইম লাগবে, তাহলে এনজাইম দরকার। কোষের বয়স, যেমন মাঝারি বয়সে বেশি হবে, মাঝারি বয়সের যে পাতা, সেখানে ওর কি হবে? শ্বসন বাড়বে, শ্বসনটা বেশি বেশি হবে, কারণ মাঝারি, ইয়াং, আমাদের মতো, তাই না? অজৈব লবণ, এই যে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এদের জন্য, এরা যদি থাকে, তাহলে শ্বসনটা একটু বেশি বেশি হবে। লবণগুলা কি করে? ত্বরান্বিত করে, শ্বসন হবে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কি? কোষের ভিতরে প্রোটোপ্লাজম। এন্ড প্রোটোপ্লাজমের গঠন ভিতরে, মানে কোষের ভিতরে সবকিছু যদি ঠিকঠাক থাকে, প্রোটোপ্লাজম যদি সজীব হয়, তাহলে ওইখানে তোমার শ্বসন হবেই, তাই না? কারণ আমরা জানি প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আর এই যে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলা নিয়েই তো তোমার শ্বসন। তার মানে তোমার প্রোটোপ্লাজম যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার শ্বসন বিক্রিয়াটা ঠিকঠাকই হবে, শ্বসন বিক্রিয়া ঠিকঠাক হবে। তাহলে এগুলো দেখো, সবই ওর ভিতরে, উদ্ভিদের ভিতরে। তাহলে এই উপাদানগুলো, এগুলাও রিটেনে আসতে পারে, যে কোনটা প্রভাবক বা এগুলা। আচ্ছা, এখন রিটেনের জন্য একটা তোমরা তোমাদের বই থেকে এটা মাস্ট পড়ে নিবা, ভাইয়া বলে দিচ্ছি। এই যে অলরেডি এগুলো দেখলেই বুঝবা, সালোক সংশ্লেষণ ভার্সেস শ্বসন, এটার পার্থক্য সবাই রিটেনে পড়ে নিবা, এটা তোমাদের HW। ঠিক আছে? রিটেনের জন্য একটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিলাম রিটেনের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর শ্বসনের 5টি পার্থক্য, 5টি পার্থক্য সবাই রেডি রাখবা। ঠিক আছে? এটা নিজেরা বাসায় বসে হোমওয়ার্ক করবা। সালোক সংশ্লেষণ আর শ্বসন একদম ইজি, সব কনসেপ্ট ভাইয়া গত 2 ক্লাসে, মানে আজকে সহ পড়ায় দিছি। যে শ্বসনে শক্তি তৈরি হয়, সালোকে সূর্যের আলো ব্যবহৃত হয়, সালোকে খাবার তৈরি হয়, শ্বসনে খাবার তৈরি হয় না। তারপরে সালোকটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে। শ্বসন হয় মাইটোকন্ড্রিয়াতে। সালোকটা ঘটে কোথায়? শর্করা তৈরি হয় রাতের বেলা, আর এইটা শ্বসন 24 ঘন্টা চলতে থাকে। এই যে কত কথা বলা যায়, কত কথা বলা যায়, বানাইতে গেলে শেষ হবে না, আনতে গেলে শেষ হবে না। আচ্ছা, তো এইগুলোই 5টা পার্থক্য, এখান থেকে তোমরা একটু ভালো করে দেখবা। আচ্ছা, এটা হোমওয়ার্ক। এবার আসো আমরা MCQ সলভ করব। বায়ুমণ্ডলের কি বলছে? কোন ভৌত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রচ্ছেদন বৃদ্ধি পায়? প্রচ্ছেদন বাড়বে কি হইলে? দেখো, প্রচ্ছেদন বাড়বে আর্দ্রতা যদি বাইরে কমে যায়, বায়ুচাপ বাড়লে, আলোর স্বল্পতা, তাপমাত্রা
হ্রাস। তাপমাত্রা হ্রাস হলে তো হবে না, তাপমাত্রা তো দরকার। আলোর স্বল্পতা, আলো তো পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, তাহলে আলো দরকার, আলো বেশি দরকার। বায়ুচাপ বাড়লে তো, বায়ুচাপ যদি দেয় তাহলে এরা বের হইতে পারবে না। আর্দ্রতা হ্রাস, বাতাসে জলীয় বাষ্প কম, তাহলে বেশি বেশি পানি বের হবে, অর্থাৎ প্রস্বেদন বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার কি? এ। এটার অ্যান্সার কি হবে? এই বি দিছে কে? এই বি দিছে, একে ধরো তো বায়ুচাপ। একদম মার দেবো। বি বলছে কেন? বি বলছে কেন? আচ্ছা, হ্যাঁ, এ আর্দ্রতা কমে গেলে। আচ্ছা, কোন ধরনের আলো পাতার পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? কোন আলোটা পাতার পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? আমরা বলেছি দেখো, হলুদ, লাল, নীল। আমরা বলেছি কোন আলো পত্ররন্ধ্র খুলতে? নীল আলো, ব্লু লাইট। নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। পত্ররন্ধ্রের খোলা বন্ধের উপর প্রভাব বিস্তার করে কোনটি? টার্জেন্ট প্রেসার, রুট প্রেসার, সাকশন প্রেসার, অসমোটিক প্রেসার। আচ্ছা, পত্ররন্ধ্র কেন খুলে বন্ধ হয় বলতো? কোন ঘটনার জন্য ওরা খুলে বন্ধ হয়? ওই যে পড়াইছি, অভিস্রবণ, তাই না? অভিস্রবণ মানে ইংরেজিতে বলে অসমোসিস। তাহলে পত্ররন্ধ্র খুলে বন্ধ হয় কেন? অসমোসিসের জন্য। তাহলে অসমোসিসের যে প্রেসার, সেটারে কি বলে? এই অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসারের জন্য এটা খুলবে বন্ধ হবে, সহজ। কারণ আমরা জানি এই যে পত্ররন্ধ্রের এখানে কি রুট, কি টার্জেন্ট, সাকশন, এগুলো হয় খালি অসমোসিস। তাহলে অসমোটিক প্রেসারের জন্য। এই যে এটা তোমাদেরকে পড়াইছি, দেখো, মেসোফিল কোষে পানির অভাবে কি তৈরি হয়? কোন জিনিসটা তৈরি হয়? এটা ভাইয়া তখন সুন্দর করে লিখে পড়াইছি যে মেসোফিলে যদি পানির অভাব থাকে তাহলে কি তৈরি হবে। দেখো তো, বলো কি তৈরি হয়? মেসোফিলে পানির অভাব থাকলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হবে। ওকে, অ্যাবসিসিক অ্যাসিড। প্লাজমোলাইসিস কোন প্রক্রিয়ায় হয়? এই যে প্লাজমোলাইসিস মানে পানি বের হয়ে যাচ্ছে, কোষ থেকে পানিটা বের হয়ে যাচ্ছে, এটাকে কি বলে? বহি অভিস্রবণ। তাহলে বহি মানে অভিস্রবণ, ইংরেজিতে কি বলবো? বহি মানে কি? এক্সো নাকি এন্ডো? বলো। বহি মানে এক্সো, অসমোসিস অভিস্রবণ। তাহলে এক্সো অসমোসিস, যখন পানিটা বের হয়ে যায়, ধরো কোষ থেকে যখন পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই পানি যখন বের হয়ে যায় তখন ওরা শুকায় যায়, প্লাজমোলাইসিস হয়। ওকে, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি হয়? প্রস্বেদন হারের কি হয়? আপেক্ষিক আর্দ্রতা যদি বেড়ে যায়, আপেক্ষিক আর্দ্রতা বাড়লো তাহলে প্রস্বেদন কমে যাবে, প্রস্বেদন কমবে, কারণ বাতাসে এত জলীয় বাষ্প, তাহলে ওরা তো বের হতে চাবে না, তাই না? বের হতে চাবে না, তখন প্রস্বেদনটা কমে যাবে। ক্রেবস চক্রের বৈশিষ্ট্য কোনটা? নিচের কোনটি ক্রেবস চক্রের বৈশিষ্ট্য? দেখো কি বলছে। ক্রেবস চক্রের বৈশিষ্ট্য: শ্বসনকালে ঘটে, শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, হয় উৎপন্ন এটিপি 4টি, না 4টা না, শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে না, শ্বসনকালে ঘটে। তাহলে ক্রেবস চক্র কি? শ্বসনকালে ঘটে, সিম্পল। ক্রেবস চক্র শ্বসনকালে ঘটে। সাইট্রিক চক্র মানে কি? ক্রেবস চক্র। কোনটি সঠিক? কি বলছে? এটা সাইট্রিক চক্র কোথায়? এটা কি সাইটোপ্লাজমে সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, তাহলে এটা বাদ। 2 অণু এটিপি উৎপন্ন হয় না। ও তো 2 অণু এটিপি উৎপন্ন হয়, হ্যাঁ, দেখো কোনটি সঠিক? 2 অণু এটিপি উৎপন্ন হয় না, তারপরে CO2 উৎপন্ন হয় না। এই ওর তো CO2 উৎপন্ন হয়, এটাও বাদ। CO2 তো উৎপন্ন হয়, তাই না? কার্বন ডাই অক্সাইড ওর উৎপন্ন হয়। 4টি NADH+ তৈরি হয় না, 6টা। কয়টা হয়? 6টা NADH হয়, 6টা NADH হয়। তাহলে এই যে ওর এখানে 2 অণু এটিপি উৎপন্ন হয় না, এটা জিটিপি হয়, ইউজুয়ালি আমরা বলি জিটিপি, ঠিক আছে? ওকে, দেখো এখানে ইউজুয়ালি অ্যান্সারটা নাই, বাট আমি যদি আরো একটু বলি, এখানে জিটিপিটা একটু অ্যাপ্রোপ্রিয়েট। জিটিপি মানে 2 অণু জিটিপি ইউজুয়ালি হয়, বাট অ্যান্সার আমার কাছে মনে হচ্ছে না যে এখানে সবগুলাই ভুল। হ্যাঁ, এটিপি বলা যায়, সো এখানে আর কিছু বলার নাই, ঠিক আছে? বাট ইউজুয়ালি বললে জিটিপিটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এবার আসো,
অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের কোন ধাপ ঘটে? শ্বসনের কোন ধাপটা ঘটে এখানে বলো তো? আমরা জানি যে অক্সিজেনের অনুপস্থিতিতে একটা ধাপই ঘটে, যেটা সবাত এবং অবাত দুই জায়গাতেই ঘটে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস সবাত শ্বসন অবাত শ্বসন দুইটারই প্রথম ধাপ। তাহলে গ্লাইকোলাইসিসটা এখানে ঘটবে। অ্যান্সার কি? গ্লাইকোলাইসিস। প্রতিটি ক্রেবস চক্রে কতগুলা এটিপি? ক্রেবস চক্রে কতগুলা এটিপি? আমরা তখন দেখলাম, শিখাইছি ক্রেবস চক্রে মোট এটিপি তৈরি হয় 24টা। তাহলে আমাকে যদি বলে ক্রেবস চক্রে কতগুলা এটিপি, আমি অ্যান্সার করব 24 এটিপি। আবাসিক অণু কোনটাকে বলে? ওই যে আমরা তখন বললাম যে ক্রেবস চক্রের যে মাইটোকন্ড্রিয়াতে তো ঘটে, মাইটোকন্ড্রিয়াতে আগে থেকে একটা উপাদান থাকে যেটাকে বলা হয় আবাসিক অণু। হ্যাঁ, যেটা আগে থেকেই থাকে, মানে ওর সাথেই অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করে। তাহলে ওই উপাদানটার নাম কি বলছি? 4 কার্বন বিশিষ্ট, আমরা জানি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় কি? এটাকে বলা হয় আবাসিক অণু। গুড। নিচের কোন ব্যাকটেরিয়া, আমাদের লাস্ট প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া ভিনেগার, মাত্র পড়াইলাম, ভিনেগার উৎপাদনে ব্যবহার করা হয়? অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, ব্যাসিলাস সাবটিলিস। এটা চামড়া, এটা কিসে? চামড়াতে, চর্ম, এটা চর্মতে ব্যবহার হয়। ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতে। আচ্ছা, ব্যাসিলাস এটা হচ্ছে চা কফি, এটা কোথায়? চা কফিতে ব্যাসিলাস মেগাটেরিয়াম। তাহলে এটা দই, এটা চা কফি, এটা চর্ম। তাহলে ভিনেগারে এই যে এটা অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি হচ্ছে ভিনেগারে, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি ভিনেগারে। দেখছো ভাইয়া, সলভ হয়ে গেল না? সলভড হয়ে গেছে। দেন হৃদয় ভাইয়ার সাথে তোমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব। ডান। ওকে, সো তোমাদের আশা করি যা পড়াইছি এগুলার মধ্য থেকেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো যদি ভালো করে পড়তে পারো, আর মাস্টার বুকটা মানে একটু ভালো করে যদি পড়ো, মানে কনসেপ্ট বুকটা, তাহলে তোমাদের জন্য সব কিছু হয়ে যাবে। সো তোমরা একটু জানাও, ভাইয়ের সাথে একটা ছবি তুলে নাও, ঠিক আছে? এবং অবশ্যই জানাবা তোমাদের পুরো লেকচারটা ওভারঅল উদ্ভিদ শারীরতত্ত্ব যত যা যা লাগবে, একদম ইনস অ্যান্ড আউটস যেটুক লাগবে, কি পড়লে হবে, কোনটা কোন লাইন কি বলছে, সংক্ষেপে ভাইয়া সুন্দর করে তোমাদেরকে সাজায় দিচ্ছে, ঠিক আছে? ওকে, সো সবাই জানাও, হ্যাঁ সবাই জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন বছরে তোমাদের সাথে। নতুন বছরে হৃদয় ভাইয়া চলনাঙ্গ চালনা নিয়ে তোমাদের সাথে 2025-এ আসতেছি আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনা করতে হবে, এবং অনেক অনেক দোয়া থাকলো তোমাদের জন্য। হ্যাঁ, আর যারা রিভিউ দিবা তারা ভাইকে মেনশন করো, আমি তোমাদের তা দেখবো, নোট দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।